কিছু বলবে? হঠাৎ প্রশ্নে শান্তা ভড়কে যায়। নীরব পরিবেশে ধূসরের গম্ভীর স্বর তার লোম কাঁপায়। ঘন ঘন দুদিকে মাথা নেড়ে বোঝায়। না। ধূসর সোজা সাপটা শুধালো। তাহলে দাঁড়িয়ে আছো কেন? শান্তার মুখশ্রী থমথমে হলো। আস্তে করে বলল, যাচ্ছি। নিচে নামতেই পথে বাঁধল পিহু। সে দুরন্ত পায়ে আসছিল। ওকে দেখে দাঁড়িয়ে যায় সে। একবার উপরের দিকে চেয়ে বলে, ছাদে যাচ্ছ পিউপু? পিহু ব্যস্ত কণ্ঠে বলল। হ্যাঁ সর। শান্তা হাত দিয়ে রাস্তা আটকে বলল, যেও না, উনি নিষেধ করেছেন। শান্তা লাজুক স্বরে জানালো। ধূসর ভাই। হাবভাব দেখে পিউর মাথা গরম হয়। নামটা বলার সময় এত লজ্জা পাওয়ার কি আছে? কোমরে হাত দিয়ে বলল। উনি কি ভাইয়া বলতে পারিস না? শান্তা বিরক্ত হলো। ভ্রু ভাঁজ পড়ল তার। উত্তর করল না। পিউ যেতে নিলে নীরবে আবার বাধা দিল। পিউ রেগে তাকায়। পরপর চোখ বন্ধ করে শ্বাস টেনে বলে, উনি কি তোকে পাহারাদার রেখেছেন? না, কিন্তু এখন কাউকে যেতে মানা করলেন। পিউ দৃষ্টি শুরু করে বলল, তোকে বলতে বলেছে? শান্তা মাথা দুলালো। পিউ ঠোঁট গোল করে শ্বাস ফেলে বলল, বলেছি শুনেছি, এখন সর যেতে দে। শান্তা শুনল না। উল্টো ব্যস্ত কণ্ঠে বলল, গেলে উনি রাগ করবেন। আশ্চর্য, করলে আমার উপর করবেন, তোর কি তাতে? ভালোর জন্যই বলেছি, শুনছো না? শুনবো না। ধূসর ভাই যদি পুরো দুনিয়াটাকেও পাহারা বসান, ওনার কাছে যাওয়া থেকে আমাকে আটকাতে সফল হবে না। শান্তার রাগ হলো। পিউ বয়সে বড় দেখে মুখের উপর কিছু বলতে পারল না। বললেও কি সে তোয়াক্কা করবে? পিউ ওকে ঠেলে ঠুলে উপরে উঠে নেয়। এর আগে ওপাশ থেকে নেমে এলো ধূসর। থেমে গেল পিহু। ধূসর দুজনকে দেখেও এড়িয়ে গেল। পাশ কাটিয়ে নেমে যেতে পিউ পেছন পেছন ছুটল। শান্তা দাঁড়িয়ে থাকলো সেখানেই। আপনি কি আমার সাথে রাগ করেছেন ধূসর ভাই? নামতে নামতে উদ্বিগ্ন স্বরে প্রশ্ন ছুড়ল পিউ। ধূসর থামল না। চলতে চলতে জবাব দিল। না। পিউ বুক ভরে শ্বাস নেয়। খুশি হয়ে আওড়ায়। তাহলে ঠিক আছে। ধূসর থেমে দাঁড়ায় হঠাৎ। ঘাড় বাঁকা করে চেয়ে বলে, কিচ্ছু ঠিক নেই, সময় এলে তোকে বোঝাবো। ঠিক বুঝবেন। ধূসর অর্থটা আর ভেঙে বলে না, শব্দযুক্ত পায়ে নেমে যায়। পিউ বুঝতে না পেরে দাঁড়িয়ে থাকে। মাথায় ঘুরছে, সময় এলে তোকে বোঝাবো কথাটা। কবে আসবে সেই সময়? লীলাবালি বড় যুবতী সৈগ, বড় যুবতী সৈগ, কি দিয়া সাজায় মুখ তোরে। সাউন্ড সিস্টেমে পুরো দমের চলছে গান। আওয়াজে একজন আরেকজনের গলাও শুনছে না। কাল অব্দি খোলামেলা বাড়িটাতেও আজ পা রাখার জায়গা নেই। বিয়েতে দাওয়াতপ্রাপ্ত সকল মেহমান ঠেসে গিয়েছে একদম। আত্মীয় স্বজনদের উপচে পড়া জমকালো ভিড়। ময়মুনা খাতুনের হাত জিরোচ্ছে না। মেয়ের বিয়ের কাজে ছুটতে হচ্ছে এদিক থেকে সেদিক। কত রকম মেহমানদের আপ্যায়নের দায়িত্ব কাঁধে। রাশিদ মজুমদার সামলাচ্ছে বাইরেটা। তার সঙ্গে অবশ্য লোকের অভাব নেই। এখন তো সাদিফও আগ্রহ ভরে কাঁধে কাঁধ মিলিয়েছে। দুপুর থেকেই হইচই বেঁধেছে। গিজগিজে কথাবার্তায় কান ঝালাপালা। বর্ষা গ্রামে বড় হলেও বেশ মডার্ন। বিয়ে উপলক্ষে তার হাজারখানেক আবদার। এই যেমন বাড়ির গৃহিণীরা চেয়েছিলেন বাড়ির পেছনের উঠোনে গোসল করাবেন ওকে, সেখানেই হলুদ সারবেন, মাটিতে পাটি বিছিয়ে বসাবেন। প্রস্তাবখানা শুনেই বর্ষা নাকচ করে দিল। তার একটাই কথা, স্টেজ করে বসাতে হবে, না হলে সে ঘর আটকে বসে থাকবে। দুদিন বাদেই পরের ঘরে চলে যাবে সে। যে মেয়ে, তার আবদার ফেলার সাহস নেই মজুমদারের। বিনা শর্তে মেনে নিলেন তিনি। ছোটোখাটো একটা স্টেজ সেখানেও গড়লেন। মোত্তালেব আবার নাচ গানের জন্য বাইরে থেকে লোক আনাবেন রাতে। ভদ্রলোক বুঝলেন না, বাড়ি ভর্তি ছেলে মেয়ে নাচলেই স্টেজে জায়গা হবে না, সেখানে বাইরের লোক পা রাখবে কোথায়? বর্ষাকে পরানো হয়েছে হলুদ রঙের করকরে তাঁতের শাড়ি আর ফুলের গহনা, সাথে টুকটাক মেকআপের আস্তরণ। সব মিলিয়ে শ্যামলা মেয়েটা পরীর মতো হয়ে উঠল। কচি কাঁচা মেয়েরা সব পাল্লা দিয়ে সাজছে। হাঁটলে 2-3টে আছাড় খেয়ে পড়া বাচ্চাটাও শাড়ির আঁচল ছড়িয়েছে পিঠে। এদিকে পুষ্প পড়েছে মহা ঝামেলায়। ইকবাল তাকে বারবার নিষেধাজ্ঞা দিচ্ছে, কিছুতেই বেশি সাজগোজ করা যাবে না। বিয়ে বাড়িতে কত ছেলে আসছে, আসবেও পরে। ওর ভেতর যত কম সুন্দর লাগবে ততই ভালো। পুষ্প শাড়ির স্ব উচ্চারণ করা বারণ। মেয়েটা চটপট দেখিয়েও লাভ হলো না।
ইকবাল গলল না, ইকবাল একটুও গলল না। শেষমেশ মুখ ভার করে হলুদে 3 পিস পরেই বের হলো পুষ্প। এর পরপরই ভিডিও কল দিচ্ছে ইকবাল, পরীক্ষা করছে আদৌ কি সে পড়েছে কি। পুষ্প মাঝে মধ্যে বেজায় ক্ষুব্ধ হয় তার এসব স্বভাব দেখে। যার সাথে গোটা জীবন কাটাবে তাকে বিশ্বাস নেই। আশ্চর্য পুরুষ মানুষ। সবাই সেজেগুজে শেষ করে ফেললেও পিউ তৈরি হচ্ছে না। সে অগোছাল রূপেই হাঁটাহাঁটি করছে। এর অবশ্য কারণও আছে। সে এখনও দেখেনি ধূসর কী রঙের জামা পরেছে। আগে ওকে দেখবে সেই মোতাবেক মিলিয়ে নিজেও পরবে, কারণ অনুষ্ঠানে কাপলরা একে অন্যের সাথে ম্যাচিং করে জামা কাপড় পরে। সে আর ধূসর তো মনে মনে কাপল। ধূসর তার না ভেবেই পিউ লজ্জায় গুটিয়ে যায় এক হাত। পিউ সদর দরজায় এসে দাঁড়িয়ে রইল। ধূসর বাড়ির কোথাও নেই। মোতালেব ওকে কাজ ছাড়াই করছে না। অল্পতে দারুণ জমেছে দুজনের। পিউ অপেক্ষা করছে ধূসরের দেখার। প্যান্ডেলে এত ছেলেরা ঘুরছে, মিনা বেগম কড়া করে বলে দিয়েছেন ওখানে না যেতে। গ্রামের ছেলে পেলে কি বলবে। শিয়ানা আর ডাঙর মেয়ে হলে চিন্তার শেষ নেই। পিউর প্রতীক্ষার মাঝেই ধূসর দৃশ্যমান হলো। পাশে সবুজ রঙের শার্ট পরিয়ে তো সাদিফ। দুজন কথা বলতে বলতে এদিকেই আসছে। ওর গায়ে নীল রঙের পাঞ্জাবিটা দেখতেই পিউ উজ্জ্বল পায়ে ঢুকে গেল বাড়িতে। গ্রামের রীতি অনুসারে গোসলের আগে পরে মেয়েকে হাঁটিয়ে নেওয়া বারণ। দুলাভাইয়েরা কোলে করে নিয়ে যান, কিন্তু জাতিগোষ্ঠীতে বর্ষাই সব থেকে বড়। দুলাভাই আসবে কোত্থেকে? কোলে নেওয়ার কথা উঠতেই মিনা বেগম হৈ হৈ করে ধূসরের নাম জানালেন। সে মোতাবেক রুবাইদা বেগমও ছুটে এলেন ছেলের কাছে। জলে চোখ মুখে প্রস্তাবখানা রাখতেই ধূসর এক কথায় বলে দেয়, আমি পারবো না। রুবাইদা বেগম হাসি নিভে গেল। অবাক হয়ে বললেন, ও মা, কেন? ধূসর রুমাল দিয়ে মুখের ঘাম মুছতে মুছতে জানালো, এমনি। এটা কোনো কথা হলো? হলো। মেয়েদের সাথে কথা বলি না যেখানে, সেখানে করে নেওয়া তো অনেক কিছু। আনকমফোর্ট ফিল হয়। অন্য কাউকে বলো। বর্ষা তো তোর বোনের মতন, কোলে নিলে কি হয়? পিউ যখন পায়ে ব্যথা পেল ওকে তো নিয়েছিলি। ধূসর মায়ের দিকে অসহায় চোখে তাকায়, মনে মনে আওড়ায়, আচ্ছা, পিউ আর বাকি মেয়ে এক? মুখে বলল। তখন ইচ্ছে করেছে, এখন করছে না। সাদিফকে বললেও সমস্যা কি? রুবাইদা বেগম হার মেনে বললেন, আচ্ছা, ওকেও বলি বরং। সাদিফ বাধ্য ছেলে, একবার বলাতেই রাজি। বর্ষার কামরা ছিল দোতলায়, একদম সেখান থেকেই কোলে তুলে পেছনের উঠোন অবধি নিয়ে এলো সে। তার সুঠাম গত্র সৌন্দর্য দেখে গলে গলে বিয়ে বাড়ির অনেক তরুণী। সব থেকে বেশি প্রভাব পড়ল মিনা বেগমের ছোট বোনের মেয়ে মৈত্রীর উপর। অনার্সে উঠেছে কেবল। সাদিফকে দেখে তার গা ঝুলো খোলা বসন্তের হাওয়া। পিহু নীল রঙের শাড়ি পরেছে, কোমর অবধি খোলা চুল, সাথে অল্প অল্প সেজেছে। কিন্তু বিপত্তি বাঁধল লিপস্টিক দিতে গিয়ে। নীলের সাথে কোন রঙের মানাবে কিছুতেই সিদ্ধান্ত নিতে পারছে না। লাল পরবে না গোলাপি নাকি মেহরুন, তার দ্বিধাদ্বন্দ্বের মধ্যেই ঘরে ঢুকলো পুষ্প। বোনকে দেখে প্রথম দফায় মুগ্ধ হলো। প্রিয় জীবনে প্রথম শাড়ি পরলো আজ। দেখতে হুড়ের মতো লাগছে। পরপর ভ্রু কুচকে বলল, গায়ে হলুদের দিন তুই এই কালার পরেছিস কেন? হলুদ পরতে হয় জানিস না? পিউ ঘুরে তাকালো না, আয়নার দিকে চেয়ে থেকেই বলল, ইচ্ছে হয়েছে তাই। পুষ্প মৃদু হাসলো, দুপা ফেলে এগিয়ে গেল। পেছন থেকে বোনের গলা জড়িয়ে ধরে বলল, রাগ করছিস? পিউ ভেঙচি কেটে বলল, রাগ করবো কেন? আমি কে? মানুষ ইচ্ছে করলেই আমাকে বকবে, মারবে, ধমকাবে, তাতে কি? আমি তো সরকারি। পুষ্প গাল টেনে দিয়ে বলল, ওরে আমার বাবুটা, তুই তো আমার সব থেকে আদরের। তখন একটু ধমকেছি বলে এতদিনের ভালোবাসা ভুলে যাবি? পিউ এতক্ষণ ঘুরে তাকায়, আহ্লাদি স্বরে বলে, আর বকবি আমায়? না না, মাথা খারাপ। পিউ হাসলো, ঝকঝকে দাগ উন্মুক্ত হলো। পুষ্প অভিভূতের ন্যায় আওড়ালো, তোকে যে কি সুন্দর লাগছে রে পিউ। থ্যাংক ইউ। আচ্ছা আপু, কোন লিপস্টিকটা পরবো? মেরুন পর, ভালো লাগবে। আচ্ছা। পিউ ঘুরে আবার আয়নার পানে তাকায়। পুষ্প ঘর থেকে বের হতে হতে বলল, তাড়াতাড়ি আসিস। আসছি আসছি। পিউ একা একা শাড়ি পরেছে। অত গোছানো না হলেও হয়েছে কোনো রকম, কিন্তু কুচি উল্টে যাচ্ছে বারবার। এ নিয়েও মুসিবতে পড়েছে ভীষণ। সব ঠিকঠাক করতে করতে বাড়ি শূন্য। সে একবার জানলায় দিয়ে উকি দিল। উঠোন ভর্তি মানুষ। গায়ে হলুদ শুরু হয়েছে। অত মানুষের মধ্যে ধূসরকে ঠিকই দেখতে পায়।
ওই তো উঠোনের এক কোনায় গোল টেবিলে পাতানো 4-5 জন ঘিরে বসে সেখানে। ধূসরও আছে। সে দ্রুত ঘর থেকে বের হলো। এমনিতেই কত কিছু মিস করে ফেলেছে। তবে হাত দুটো খালি খালি লাগছে। একটা ব্রেসলেটও আনেনি পরবে বলে। কাঁধে মেলে রাখা আঁচল ঠিকঠাক করে উঠোন অবধি এলো। অমনি কানে গেল একটা পুরুষালী আওয়াজ। কেউ চিন্তিত স্বরে বলছে। পিউ চট করে তাকায়। চোখাচোখি হয় ধূসরের সাথে। নিষ্পলক তার দৃষ্টি। গোটা 4-5 জন ছেলে নিয়ে দাঁড়িয়ে সে। ফোনটা পড়ে আছে মাটিতে। কানে গুজে কথা বলছিল। পিউকে দেখতে হাত শিথিল হয়ে খসে পড়ল সেটা। ছেলেটা ফোনের ধুলো ঝেড়ে ধূসরের দিকে বাড়িয়ে দিল, সাথে পরামর্শ দিল। ধূসরের জবাব নেই, থমকে আছে সে। কথা কানে ঢুকছে কিনা আদৌ সন্দেহ। সে ব্যস্ত সামনের নীল জামদানি পরিহিতা মেয়েটিকে নিপুণ চোখে দেখতে। পিউ ঘটনার আগামাথা জানে না, বুঝলও না। সে ধূসরের চাউনি দেখেই গুটিয়ে গেছে। লজ্জায় মাথা নামিয়েছে। মিনা বেগম কুলো নিয়ে পাশ দিয়েই যাচ্ছিলেন। হঠাৎ মেয়েকে দেখেই দাঁড়িয়ে গেলেন। পা থেকে মাথা অবধি দেখে আওড়ালেন। মাশাল্লাহ, কে সাজালো তোকে? আমি একাই সেজেছি। মিনা বেগম আপ্লুত হয়ে মেয়ের মাথায় চুমু খেলেন, সাথে কুলোয় উপর রাখা কূপের কালি নিয়ে লাগিয়ে দিলেন গলায়। মায়ের যাওয়ার থেকে দৃষ্টি এনে পিহু আবার ধূসরের দিকে তাকায়। সে তখনও চেয়ে আছে। তার দিক তাকাতেই তাকাতেই চেয়ারে বসলো কেমন। হাঁসফাঁস করে উঠল, যেন শ্বাস নিতে পারছে না সে। পরপর টেবিল থেকে বোতল নিয়ে চিপি খুলে ঢকঢক করে পানি খেলো। পিহু দাঁড়িয়ে থাকে। খুব করে চায় ধূসর একবার কাছে আসুক, এসে জানা কেমন লাগছে, কিন্তু এলো না যে। ভাঙা ফোনটা হাতে নিয়ে ব্যস্ত দেখালো। পিওর আনন্দে মিহে আসে, মুখ ভার হলো। সে ফাঁকে ছুটে এলো সাদিফ। গলায় ঝুলছে তার পার্সোনাল ক্যামেরা। পিউকে দেখেই বলল, মাই গুডনেস, তোকে তো পরীর মতো লাগছে। পিহু আলগোছে উপর হাসলো। এত সুন্দর প্রশংসাও তার মন ভালো করতে পারেনি। মেয়েরা প্রিয় মানুষের মুখের একটু তারিফ শুনলেই যে খুশি হয়, পুরো পৃথিবী সেখানে বিফল। সাদিফ বলল, চল ছবি তুলে দিই। না, আয় আগে সেলফি তুলি। পিউ মানা করলো না। সাদিফ ফোনের ক্যামেরা উঁচু করে ধরলো। পরপর ক্যাপচার হলো তাদের যুগল ছবি। ধূসর উঠে যাচ্ছিল। কোত্থেকে শান্তা এসে দাঁড়িয়ে গেল সামনে। অতগুলো ছেলেকে এড়িয়ে সরাসরি তাকিয়ে বলল, আপনি কি ভালো ছবি তুলতে পারেন ভাইয়া? আমাকে তুলে দেবেন? ধূসর সাদিফের দিকতে ইশারা করে বলল। ক্যামেরাম্যান ওইদিকে, যাও তুলে দেবে। এরপর চলে গেল সে। শান্তা মনস্তাপ নিয়ে দাঁড়িয়ে থাকে। পাশ থেকে এলাকার ছেলে রাকিব দাঁত কেলিয়ে প্রস্তাব করে। আমি তুলে দেই শান্তা। শান্তা জ্বলে উঠে বলল, আপনাকে বলেছি নিজের কাজ করুন। সাদিফ ছবি তুলতে ভালোবাসে, আর সেই ভালোবাসার চক্করেই ফেসেছে পিহু। এদিকে সেদিকে টেনে নিচ্ছে ওকে। এখানে বস, ওভাবে তাকা, ওদিকে ঘোর, এরকম হাজার খানিক ইনস্ট্রাকশন দিচ্ছে। পিউ মনোযোগ দিয়ে পোজ দিতে পারছে না। তার মাথায় একটা নতুন চিন্তা বাসা বেঁধেছে। চিন্তার নাম শান্তা। কাল থেকেই লক্ষ্য করছে মেয়েটা একটু বেশিই ধূসরের ধারে কাছে ঘিসছে। মতলব কি ওর? কোনোভাবে যদি উল্টাপাল্টা চিন্তা করে তাহলে এক চড়ে সিধে করে দেবে পিহু। টেনে সব চুল ছিঁড়ে দেবে। ধূসর বাইকে নিয়ে নো কম্প্রোমাইজ। কিরে দেখ এইদিকে। পিহু নড়ে চড়ে ল্যান্সের দিকে তাকায়। সাদিফ ক্লিক করে। এর মধ্যে পেছনে এসে দাঁড়ালো মৈত্রী। আস্তে করে ডাকলো, শুনছেন? সাদিফ ঘুরে তাকায়। বাঙালি মেয়েদের মতো শাড়ি পরা খোপা করা মেয়েটিকে চিনতে পেরে বলে, জি বলুন। আমার কটা ছবি তুলে দেবেন? সাদিফ কিছু বলার আগেই সামনে থেকে পিউ চটপট কণ্ঠে বলে দেয়, হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, কেন দেবে না? আমার সাদিপ ভাইয়া দারুণ ছবি তোলে। সাদিফের বলার কিছু রইল না। মৈত্রী হেসে বলল, থ্যাংক ইউ। আসলে বিয়ে বাড়িতে সবাই ব্যস্ত, ফটোগ্রাফাররা বসার ছবি তুলছে তো, তাই আমি আপনাকেই বলছিলাম। এবারেও পিহু জবাব দেয়। আরে কোনো সমস্যা নেই, তাই না ভাইয়া? সাদিফ চোখা চোখে চেয়ে ভ্রু কুচকায়। পিউর লাফালাফিটা অহেতুক ঠেকল। মেয়েটাকে দেখছে আজ সকালে, পরিচিতও হয়নি, এখন কি না ছবি তুলতে হবে? সে মুখের উপর মানা করতে পারে না। পিউ যেখানে দাঁড়িয়েছিল সেদিকটা দেখিয়ে বলল, ওখানে গিয়ে দাঁড়ান, ছবি ওই দিকটায় ভালো আসবে। মৈত্রী উচ্ছল পায়ে এগিয়ে যায়। পিউ সুযোগ পেয়ে সরে আসে। স্টেজের দিক থেকে না গিয়ে ধূসরকে খুঁজতে থাকে। চিরুনি তল্লাশি করেও পায় না। শেষে সুপ্তিকে দেখে জিজ্ঞেস করলো, ধূসর ভাইয়াকে দেখেছিস? হ্যাঁ, বাড়ির ভেতরে গেলে তো। পিউ চিন্তায় পড়ে যায়।
অনুষ্ঠান রেখে সে ভেতরে গেল কেন? শরীর টরীর খারাপ হইল নাকি? উদ্ভট ভাবনা মনে নিয়ে শাড়ির কুচি আগলে ছুটল সে। ধূসর আর সাদিফকে একটা ঘরে থাকতে দেওয়া হয়েছে, যেহেতু বিয়ে বাড়ি, সাংঘাতিক মানুষজন, এক একজন এক একটা রুম দেওয়া তো সম্ভব নয়। ওদের রুম পড়েছে 3 তলায়। পিউ ক্রুস্ত সিঁড়ি বেয়ে উঠল। বাড়িতে আপাতত কেউ নেই, সবাই ওখানে। পিউ একদমে গিয়ে রুমের সামনে দাঁড়ালো। দরজা ভেজানো। পিউ টোকা দিয়ে ডাকলো। ধূসর ভাই শুনছেন? ছাড়া এলো না। সে আবার ডাকলো। শুনছেন? আপনি কি আছেন ভেতরে? জবাব এবারেও আসে না। পিউ দরজা ঠেলে দেয়। ঘরটা দিনের বেলাতেও অন্ধকার, জানলা বন্ধ, পর্দা ঝুলছে। পিউ দরজা আর একটু ঠেলতেই একটা হাত শক্ত করে তার হাত ধরল। পিউ চমকে উঠল। তার রীতিমতো হাতটা জোর খাটিয়ে টেনে তাকে ঢুকিয়ে নিল ভেতরে। পরপর ঠেসে ধরল দেয়ালে। দরজা লাগানো শব্দ করে। পিউ গলা শুকিয়ে যায়। সে নিশ্চিত এটা অন্য কেউ। ধূসর জীবনে এরকম আচরণ করেনি, করবেও না। সমস্ত শরীর ভয়ে থরথর করে কেঁপে ওঠে। কম্পিত কণ্ঠে শুধায়, কে 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 কে- কে আপনি? আগন্তুক নিরুত্তর। উল্টো ঘেঁষে এলো কাছে। গা থেকে ছুটে এলো কড়া পারফিউমের গন্ধ। উষ্ণ শ্বাস তেড়ে এসে পড়ল মুখমণ্ডলে। পিউ বিভ্রান্ত হয়ে পড়ল। অভয় ছাড়া কিছুই বোঝাতে না পেরে দ্বিধাদ্বন্দ্বে ভুগল। চেনা সুবাসে অপরিচিত আচরণ ভ্রান্ত করল মস্তিষ্ক। সে চটজলদি ফোনের সাইড বাটন চেপে আলো ধরতে গেলেই ওর হাত আটকে দিল আগন্তুক। পিউ এবার নেতিয়ে গেল সচকায়। এ কিছুতেই ধূসর হবে না। কোনো বখাটের পাল্লায় পড়েছে নির্ঘাত। গলা ফাটিয়ে চিৎকার করবে ভাবল, এর আগেই সুইচ টেপার আওয়াজ হয়। কক্ষে জ্বলে ওঠে চকচকে আলো। সে আলোয় স্পষ্ট হয় ধূসর। পিউ কিং কর্তব্যবিমূঢ় হতবিহম্বল ঠোঁট ফাঁকা করে বলে, আপনি? ধূসর নিশ্চুপ। সে চেয়ে আছে ক্লান্তিহীন অমত্ত চোখে। হাত দুটো ছেড়ে দেয় পিহুর। পকেটে গুজে সেকেন্ডের মাথায় কিছু একটা বেরিয়ে আসে। প্যাকেট ছিঁড়ে পিউর চোখের সামনে উন্মুক্ত হয় দুমুঠো নীল কাচের চুড়ি। পিউ স্তব্ধ, বিস্মিত। ধূসর তার বিস্ময়ের তোয়াক্কা করল না। মুখ ফুটে একটা কথাও বলল না। চুপচাপ ওর হাত তুলে উঁচুতে ধরল। মুঠোভর্তি চুড়ি 5 আঙ্গুলে ভরে কবজিতে রাখলো। তারপর একটা একটা করে কবজি বেয়ে নামালো। পুরোটা সময় পিউ হতবাক হয়ে চেয়ে থাকলো। অথচ ধূসর ভ্রুক্ষেপহীন, নিরুপদ্রব্য। পিউ এর ফর্সা খালি দুটো হাত নিমিষেই চুড়িগুলো দখল করে নিল। ধূসর তার হস্তদ্বয় মুঠোয় তুলে উল্টে পাল্টে বলল, এবার ঠিক আছে। আপনি এগুলো আমার জন্য কিনেছেন ধূসর ভাই? পিহুর অবিশ্বাস্য কণ্ঠ। ধূসর বলল, না, রাস্তায় পড়েছিল, ভাবলাম ফেলে দেবো, তাই নিয়ে এসেছি। পিহু চোখ নামিয়ে মুচকি হাসল। জানালো, আমার খুব পছন্দ হয়েছে। বলতে বলতেই তাকাতেই দেখলো ধূসর তার আপাদমস্তক দেখছে। দৃষ্টিতে মুগ্ধতা। শাড়ি পরা পিহুকে প্রথম দেখলো কি না। এক পর্যায়ে ভ্রু কুচকায় সে। জিজ্ঞেস করে, কুচির এই হাল কেন? ধূসরের চোখ অনুসরণ করে তাকালো পিহু। আগের মতোই কুচি সরে গেছে দুদিকে। ঠোঁট উল্টে ভীষণ দুঃখ নিয়ে বলল, একা একা পড়েছি, তাই না? ধূসর তাকায়, শ্বাস ছাড়ে। হুট করে হাঁটু মুড়ে বসে যায়। আশ্চর্য হয় পিহু। পাথর বনে দাঁড়িয়ে রয়। ধূসর একটা একটা করে কুচি ধরে ঠিকঠাক করে দিচ্ছে। পিহু বাকরুদ্ধ। জিভে শব্দ নেই, মুখে কথা নেই। কাজ শেষে ধূসর সোজা হয়ে দাঁড়ায়। পিহু প্রবল বিস্ময়ে চেয়ে থাকে তার তামাটে চেহারায়। ধূসর তার মাথার এক পাশের দেয়ালে হাত রেখে কিছু বলতে চায়। এর আগে বাইরে থেকে পুষ্পর গলার স্বর ভেসে এলো। উঁচু কণ্ঠে নাম ধরে ডাকছে সে। পিহু ভয় পেয়ে গেল। চোখ বড় করে বলল, আপু আসছে। সমস্যা নেই। আছে, এভাবে দেখলে কি না কি ভাববে। কি ভাববে? পিউ চুপ করে যায়। কি ভাববে তা কি মুখ ফুটে বলা যায়? লজ্জা লাগবে না? পুষ্প ডেকে ডেকে হয়রান। পিউর সাড়া নেই। আচমকা ধূসুরে চিল্লিয়ে জানালো। এদিকে পুষ্প। পিউর মুখ আতঙ্কে ছোট হয়ে এলো। চৌকিতে চেয়ে বলল, ডাকলেন কেন? ধূসর জবাব দেয় না। ডাক শুনে পুষ্প ঘরে ঢুকে পড়ে। দেয়ালে লেপ্টে থাকা পিহু আর কাছাকাছি ধূসরকে দেখে থতমত খেয়ে চোখ ফেরালো। পিউ মুচড়ে উঠলেও ধূসর সরল না। একটা দূরত্ব অবধি বাড়ালো না। সে নিরুদ্বেগ। পুষ্প ব্যস্ত কণ্ঠে বলল, তোকে আম্মু ডাকছেন, আয়। বলে দিয়েই বেরিয়ে গেল। ভাবভঙ্গি স্বাভাবিক। পিউর কপালে ভাঁজ পড়ে।
ধূসর এতক্ষণে সরে দাঁড়ায়, চোখ ইশারা করে বলে। যা। পিউ হাঁটা ধরল। এক পা বাড়াতে গেলেই ধূসর পেছন থেকে শাড়ির আঁচল টেনে ধরল। চমকে থমকে গেল সে, দুরু দুরু বুকে ঘাড় ঘুরে তাকালো। ধূসর উদ্বেগহীন শান্ত কণ্ঠে বলল, শাড়ি পরেছিস ভালো কথা, সামনে রাখার দায়িত্বটাও তোর। আমি যেন না দেখি শরীরের অযাচিত কোনো অংশ বেরিয়েছে। পিহুর মনে বৃষ্টি নেমেছে। খড়খড়ে মরুভূমিতে ঝুমঝুম বৃষ্টির শব্দ ভারী পাত উথাল পাতাল করে দিচ্ছে ভেতরটা। প্রশান্তির হাওয়া বারে বারে ছুঁয়েছে কোমল স্নিগ্ধ মুখমণ্ডল। লজ্জায় হাত দুটো জায়গা পাচ্ছে বক্ষে, হৃদস্পন্দন হচ্ছে কয়েক গুণ বেশি। ধূসর ভাইয়ের এই আচরণ তার কাঙ্ক্ষিত, তবে অপ্রত্যাশিত। কল্পনাও করেনি মানুষটা এমন করবে। আজ আর কোনো দ্বিধা নেই তার। সব সন্দেহ, সমস্ত অনুমান এখন বিশ্বাসের রূপ নিয়েছে। ধূসর ভাই সত্যি তাকে ভালোবাসেন। ভালো না বাসলে কেন চুড়ি কিনবেন? সে যে গাড়িতে বসে বলেছিল চুড়ি কেনা হয়নি, কেনই বা মনে রাখবেন সে কথা? কেনই বা পরাবেন নিজ হাতে? আর ওই চাহনি, ওই তাকানোর ধরন, সে কেবল এক প্রেমিক পুরুষেরই হতে পারে। পিহু লজ্জা লজ্জা নিয়ে ফের উঠানে গিয়ে দাঁড়ালো। বুকটা তখনও কাঁপছে। বর্ষাকে হলুদ লাগানো শেষ হয়নি, চলছে এখনও। আত্মীয় স্বজনদের প্রত্যেকেই আঙ্গুল দিয়ে ছুঁয়ে দিচ্ছে ওর শ্যামলা গাল দুটো। পিউ আশেপাশে তাকালো। ধূসরও এসে দাঁড়িয়েছে কেবল। ওকে দেখতেই দুরু দুরু কম্পন গাঢ় হলো তার। পিউ মাথা নামায়, ক্ষণে ক্ষণে আর চোখে তাকায়, লাজুক লাজুক হাসে। আচমকা ধূসর ডেকে ওঠে। এদিকে আয়। পিউর বুক ছ্যাদ করে উঠল তার গম্ভীর স্বরে। ওকে ডাকলো কি? সে বিভ্রান্ত সমেত নিজের দিকে আঙ্গুল তাক করে শুধালো। আমি? হুম। পিউ চারপাশ দেখে এগিয়ে যায়। কাছে গিয়ে দাঁড়াতেই ধূসর প্রশ্ন করল। হাসছিলি কেন? পিউ না বোঝার ভান করে বলল, কই? চুপচাপ গিয়ে দাঁড়িয়ে থাকবি, এদিকে তাকাতে যেন না দেখি। পিউর মুখ চুপসে এলো। একটু আগে কি সুন্দর করে চুড়ি পরানো, কুচির ভাঁজ ঠিক করে দেয়া মানুষটাকে আচমকা ঘোল পাল্টে ফেলায় তাজ্জব বনে গেল। বলল না কিছু, ফিরে এসে মন খারাপ করে দাঁড়িয়ে থাকলো। বর্ষার নানি আর তার বয়সী কয়েকজন গীত করছেন। বর্ষা আর লাগাতে চাইছে না, সমস্ত চেহারা ভরে গেছে। কয়েকজন শয়তানি করে পুরো মুখে মেখে দিয়েছে। তার মধ্যে শীতের দিন জলের ফোঁটাতেও উঠছে কাঁপুনি। তার কথা শুনলেও কেউ মানল না। সে যতবার মুচড়ে উঠছে, ময়মুনা খাতুন ততবারই বলছেন, আর একটু বস, হলুদ যত লাগাবি মুখ তত উজ্জ্বল দেখাবে। পুষ্প ফোন নিয়ে পিউর কাছে এসে বলল, আমাকে কটা ছবি তুলে দিবি? আয়। জবা বেগমের পাশে ও দাঁড়িয়েছিল এতক্ষণ, চলে এসেছে খেয়াল করেনি। হঠাৎ পাশে না দেখে এদিক ওদিক চাইলেন তিনি। একটু দূরে সাদিবকে দেখা গেল, দাঁড়িয়ে দাঁড়িয়ে মৈত্রীর ছবি তুলছে। জবা বেগমের কপালে ভাঁজ পড়ে। তিনি উদ্বিগ্ন চোখে পুষ্পকে খুঁজলেন। পেয়েও গেলেন, তার ছবি তুলছে পিহু। জবা বেগমের রাগ হলো, হনহনিয়ে হেঁটে এলেন। কথাবার্তা না বলে সাদিফের হাত টেনে হাঁটা ধরল। ভরকালো সে, হতভম্ব হলো মৈত্রী। সাদিফ ভীষণ কৌতূহলে হাবুডুবু খেল, উদ্গ্রীব হয়ে শুধালো। কি হয়েছে মা? জবা বেগম নিশ্চুপ, একদম পুষ্পদের ওখানটাই এসে থামলেন। দুজনেই কাজ থামিয়ে তাকালো। তিনি খেকিয়ে ছেলেকে বললেন, তোদের গলায় এত বড় একটা ক্যামেরা থাকতে পুষ্পটা ফোনে ছবি উঠাবে কেন? তুই থাকতে পিউবা কেন ছবি তুলে দিবে? ওদের ছবি না তুলে তুই অন্য মেয়ের ছবি তুলছিস? কথা শুনে মনে হলো ভয়াবহ অপরাধ করে ফেলেছে। সাদিপ তবদা খেয়ে চেয়ে থাকে। পুষ্পর মাথার উপর দিয়ে গেল পিহুর ভ্রু টান টান হয়। সে জানে সব, নিজেও তাল মিলিয়ে বলল, তাই তো দেখেছো সেজমা, সাদিক ভাইয়া কি ফাঁকিবাজ। বিয়ে বাড়িতে সুন্দর মেয়ে দেখে তাদের পিছনে ছবি তুলবে বলে, আর আমরা বুঝি বানের জলে ভেসে এলাম। সাদিপ ভেবাচাকা খেয়ে তাকায়। কি বিচ্ছু, কি বিচ্ছু! এই মেয়েই তো তাকে ফাঁসিয়ে দিয়ে এলো তখন। সে যে ছবি তুলতে নিয়েছে, মৈত্রী মেয়েটার নাই নেই। তুলতেই বলছে, তুলতেই বলছে। একটু ক্লান্তিও আসে না বাবা। সেও মুখের উপর মানা করতে পারছিল না বিদায়। অথচ দেখো, পিউটা ঠিক রূপ পাল্টে নিল। সাদিপ তির্যক দৃষ্টিতে তাকাতেই পিউ ব্যস্ত কণ্ঠে বলল, দেখো সেজমা দেখো, সত্যি কথা বলছি বলে কেমন করে তাকাচ্ছে দেখো। জবা বেগম চোখ রাঙিয়ে বললেন, সাদিপ, একদম ওর দিকে এভাবে তাকাবি না বলে দিলাম। সাদিপ দীর্ঘশ্বাস ফেলে বলল,
আচ্ছা, তাকালাম না। এখন বলো কি করতে হবে? কি আবার? পুষ্পর ছবি তুলে দে। দিচ্ছি। এই সোজা হয়ে দাঁড়া। এত সবের মাঝে এতক্ষণ বোকার মতো চেয়েছিল পুষ্প, সাদিফের কথায় নড়ে চড়ে উঠল, আস্তে করে জানালো, ভাইয়া, দরকার হতো না, তোমার কাজ থাকলে। দরকার নেই মানে? অবশ্য দরকার আছে। ও ক্যামেরা ঢাকা থেকে টেনে এনেছে কেন, যদি কাজেই না লাগে? সাদিফ অতিষ্ঠ ভঙ্গিতে দুদিকে মাথা নাড়ল, ক্যামেরা তুলে বাম চোখে ঠেকালো। পুষ্প উপায় না পেয়ে সজাগ হয়ে দাঁড়ায়। জবা বেগম বিজয়ী হাসলেন, পিউকে বললেন, চল পিউ, আমরা ওইদিকে যাই। পিউ হাত আঁকড়ে মাথা দুলিয়ে বলল, চলো। সেজমা হঠাৎ তোমার ওপর খেপলো কেন ভাইয়া? হুম হুম। সাদিফ কাঁধ উঁচু করে বলল, কি জানি। বিড়বিড় করলো, ক্যামেরা আয়নাই ভুল। যার ছবি তুলতে চাই সে বাদে দুনিয়ার সব এসে সিরিয়াল দিচ্ছে। ধূসরের একটা অদ্ভুত ক্ষমতা আছে, যেখানে যায় জোয়ান জোয়ান ছেলেরা ফ্যান হয়ে যায় তার। ব্যক্তিত্বে নেতা নেতা ভাবটা ফুটে বলেই সবাই পিছু পিছু হাঁটে। গতকাল বিকালেই ধূসর গ্রামের বাজারে গেছিল। টঙের বসে আলাপ হয়েছে কয়েকজনের সাথে, নিজের পকেটের টাকা খরচ করে চাও খাইয়েছে তাদের। মুহূর্তেই ছেলেগুলো তার ভক্ত হয়ে গেল। দুদিনেই চেলাপেলা জুটিয়ে নিয়েছে সে। সেদিক যেদিক যাচ্ছে তারাও সাথে সাথে হাঁটছে। মাত্র এসে দাঁড়ালো, অমনি তিনজন ঘিরে দাঁড়িয়ে গেল। গিজগিজে মানুষে শীতকালেও ঘামছিল ধূসর। সেই ক্ষণে তুহিন হাতে করে কোক বয়ে আনে, ওর দিকে বাড়িয়ে দিয়ে বলল, নিন ভাই, খান, ভালো লাগবে। থ্যাঙ্কস। ধূসর মুচকি এসে বোতল হাতে নেয়, চুমুক বসায়, ঘুরে ফিরে তাকায় পিহুর পানে। বর্ষাকে হলুদ লাগানোর ইচ্ছে জেগেছে তার। কুলোয় রাখা বাটি থেকে হলুদ তুলে স্টেজের দিকে পা ফেলতে মিনা বেগম টেনে ধরল। পিউ ভয়ে পেয়ে থেমে গেল। কোথায় যাচ্ছিস? আপুকে হলুদ মাখাবো। না, দূরে থাক। আর ওকে গোসল করানোর সময় যে পানি গড়িয়ে যাবে, সেটাতে পা ছোঁয়াবি না, বলে দিলাম। পিউ অবাক হয়ে বলল, ওমা, কেন? অবিবাহিত মেয়েরা এসব গায়ে লাগানো ঠিক নয়। যা, দূরে গিয়ে দাঁড়া। পিউ নাক কুচকে এ বলল। যত সব কুসংস্কার। মিনা বেগম রেগে গেলেন, ক্ষেপে বললেন, এক চর মারবো। যা বলছি তাই হবে। যা, সর এখান থেকে। শান্তা পাশেই ছিল। কথাটায় ফিক করে হেসে উঠল। পিউ কষ্ট পেল। এত মানুষজনের মধ্যে ধমক, তার উপর শান্তার হাসি, দুটোই সম্মানে লাগলো খুব। অভিমান করলো মায়ের উপর। বাড়ির সবাই তাকে বকে, মা, আপু, ধূসর ভাই, সাদিপ ভাই। হু হু করে কান্না পেল, চোখ চিকচিক করে উঠল। হাত পা ছুঁড়ে উঠোনের একদম শেষ মাথায় গিয়ে দাঁড়ালো। নাক পিটপিট করতেই শাড়ির আঁচল দিয়ে মুছে নিল। ধূসর বাবুর্চিখানার ওখানে গেছিল। ফিরে এসে স্টেজের কাছে পিউকে দেখলো না। চোখ ঘুরিয়ে খুঁজল সে, না পেয়ে এগিয়ে আসে। আশেপাশে তাকায়, কল দেবে ভেবে পকেটে হাত দেয়। হঠাৎ চোখ যায় উঠোনের কোনায়, একা দাঁড়িয়ে মেয়েটা। ধূসর কপাল গুছিয়ে এগিয়ে যায়। কি করছিস এখানে? পিউ নাক টেনে টেনে তাকালো। ধূসরকে দেখে অভিমান গাঢ় হলো তার, চোখ ভরে উঠল, রীতিমতো গড়িয়ে পড়ল গাল বেয়ে। ধূসর উদ্বিগ্ন কণ্ঠে শুধালো। কাঁদছিস কেন? পিউ নিমেষেই জ্বলে উঠে বলল, সব আপনার জন্য হয়েছে ধূসর ভাই, আপনিই সব কিছুর জন্য দায়ী। ধূসর তাজ্জব হয়ে বলল, আমি কি করলাম? আপনার জন্যই তো এখনো বিয়েটা হচ্ছে না। বর্ষা আপুকে হলুদ লাগাতেও পারিনি। কি হতো যদি আমায়। বলতে বলতেই থেমে গেল পিহু। সম্বিত ফিরল তার, জিভ কেটে চোখ খিচে ফেলল। নিভু নিভু চাউনিতে ধূসরের দিকে তাকালো, অথচ সে অভিব্যক্তহীন, শুধু বলল, আয়। আরও একবার আঁকড়ে ধরল তার তুলতুলে হাত, হাঁটা ধরল সম্মুখে। পিউ টুকটাক করে পাতা ফেলল চোখের। ধূসর তাকে সহ এসে দাঁড়ালো স্টেজের কাছটায়, সোজাসুজি বর্ষাকেই বলল, বর্ষা, পিউ তোমাকে হলুদ মাখাতে চাইছে। বর্ষা গাল ভরে হেসে বলল, তাই আয় পিউ, আসছিলাম তোদের। পিউ ভয়ে ভয়ে মায়ের দিকে তাকায়। মিনা বেগম বলতে গেলেন, ধূসর, এসব অবিবাহিত মেয়েদের লাগাতে নেই। কথাটার তাল মেলালেন গ্রামের আরও কজন রমণী। বর্ষার নানিও ছিলেন সাথে। ধূসর এক কথায় বলে দিল, এগুলো কুসংস্কার বড় মা, তুমি তো সবার থেকে আলাদা বলেই তোমাকে ভালোবাসি আমি। তোমার মুখে এসব মানায়? মুখ বন্ধ হয়ে গেল ভদ্রমহিলার, উত্তর করতেই পারলেন না। ধূসর পিউকে ইশারা করল। যা। সে খুশি হয়ে গেল,
ঝলমল তারার ন্যায় উজ্জ্বল পায়ে স্টেজে উঠল, দুহাত ভরে হলুদ তুলে বর্ষা দুগালে মাখালো। তার উপচে পড়া হাসি চকচকে চেহারা দেখে আরেক দিকে চেয়ে শ্বাস টানল ধূসর। পরপর মৃদু হেসে ফিরে এলো। শান্তার হাতে ফোন, ভিডিও ক্যামেরা অন সেখানে। ধূসর যেদিকে যাচ্ছে বন্দি করছে তাকে। বিষয়টা অনেকক্ষণ যাবৎ লক্ষ্য করছে ধূসর। ছোট মানুষ বলে কিছু বলেনি, বিরক্ত লাগলে জায়গা পাল্টাচ্ছে, কিন্তু না, মেয়ে তো পেছন ছাড়ছে না। শেষমেশ অসহ্য হয়ে উঠল সে। আকস্মিক ধূসর মুখের সামনে এসে দাঁড়াতেই হকচকিয়ে গেল শান্তা। তড়িঘড়ি করে ফোন নামালো। ধূসর বুকের সাথে দুহাত ভাঁজ করে দাঁড়ায়, ভনিতা ছাড়াই ভ্রু নাচিয়ে শুধায়, বয়স কত তোমার? কোন ক্লাসে পড়ছো? শান্তা নুয়ে গেল, ভীত নজরে চারপাশে তাকালো, নিচু কণ্ঠে জানালো, এইচএসসি দিয়েছি। গুড। আমার বয়স জানো? শান্তা চোখ তুলে। ধূসর বলল, তোমার থেকে গুনে গুনে 12 বছরের বড় আমি। এক যুগ। ছোট্ট মানুষ, তাই ঠান্ডা মাথায় বলছি, সময় আছে, শুধরে যাও। বলে দিয়ে চলে গেল সে। শান্তা মন খারাপ সমেত চেয়ে রইল। পরপর বিড়বিড় করলো, বয়স কোনো ব্যাপার না। অনেক হলো হলুদ মাখামাখি, এবার নাচানাচির পালা। স্টেজ ঘিরে সবাই হৈ হৈ করে উঠল। বর্ষার জ্ঞাতি গোষ্ঠীতে যত মেয়ে ছেলে আছে সবাই নাচবে বলে প্রস্তুত। সাউন্ড সিস্টেমের বাংলা গান বদলে ধরা হলো হিন্দি জমকালো বিয়ের গান। যে যে গানে প্র্যাকটিস করেছে সেটাতেই পারফর্ম করবে। একটা জায়গাতেই গোল করে ঘিরে আশেপাশে প্লাস্টিকের চেয়ার পাতানো হলো। পিউ আগেভাগে একটা দখল করে বসলো। পরে জায়গা না পেলে নাচতে উঠল মৈত্রী। ছাম্মা ছাম্মা গানে নাচবে সে। গান শুরুর সাথে সাথেই পিউ উৎফুল্ল হলো, হাততালি দিতে দিতে লিরিক্স মিলিয়ে ঠোঁট নেড়ে গাইছে সে। হঠাৎ চোখ গেল মুখোমুখি উল্টো পাশের চেয়ারটায়। ধূসর তার দিকে চেয়ে বসলো কেবল। পাশের চেয়ারে সাদীপ বসেছে, ক্যামেরা উঁচিয়ে ভিডিও করছে। ধূসরকে দেখতে পিউ ঠিকঠাক করে বসলো, লাভঝাপ বাদ দিয়ে শান্ত হলো, হাত দুটো এনে রাখলো কোলের উপর। মৈত্রীর নাচ দেখে চোখ এনে একবার আলগোছে ধূসরের দিকে ফিরল। অমনি চোখাচোখি হয় ধূসরের সম্মোহনী চাহনির তাকে এফর ওফর করে প্রস্থান নেয়। আজ একটু বেশিই তাকিয়ে থাকছে না মানুষটা? কি এত দেখছেন উনি? এরপরে নাচতে হলো শান্তা। পারাম সুন্দরী গানে নাচবে সে। আসার আগে সুপ্তির হাতে ফোন ধরিয়ে দিল, সাথে বলে এলো প্রথম থেকে ভিডিও করবে। মেয়েটা না বসে ওভাবেই ফোন হাতে দাঁড়িয়ে থাকে। গানটা 2 স্টেপ ঠিকঠাক চললো, তার পরপরই বেজে উঠল কালা চশমা গানটা। সাথে ভিড় করে শান্তার প্রতিবেশী বন্ধুরা। এটা আগে থেকে পরিকল্পিত তাদের, প্র্যাকটিসও করেছে কয়েকদিন। নাচের এক ফাঁকে শান্তা টেনে নিল বর্ষাকে। গুরুজনরা মানা করলেন, গ্রামের বিয়েতে বউ নাচে কি? কিন্তু বর্ষা শুনলে তো, সে যে এতক্ষণ নাচ গান দেখেও চুপচাপ বসতে পেরেছে এই ঢের। এক কথায় লাফিয়ে নাচতে চলে আসে। বর্ষা আবার টেনে আনলো পুষ্পকে। দুজন একই বয়সের কিনা, মিলও খুব। সবাইকে দেখে ফোন চেয়ারের উপর ফেলে সুপ্তিও ছুটল। ভিড়ল মৈত্রীরাও। পুষ্প এসে পিউকে ধরে, সে বিনা বাক্যে উঠে যায়, তাল মেলায়। আস্তে আস্তে ছেলেরাও যোগ দিল। মুহূর্তের মধ্যে জায়গাটায় হই হুল্লোড়ে বেঁধে গেল। নাচের সাথে গলা ফাটিয়ে গাইছে তারা। পিউ নিজের সুবিধায় শাড়ির আঁচল কোমরে পেঁচালো। মৈত্রী এসে সাদিফকে অনুরোধ করলো নাচার জন্য। সাদিফ এবারেও মুখের উপর না করতে পারল না, যোগ হলো সেও। আনন্দে হল্লাহল্লি অবস্থা প্রায়। আচমকা পিউর শাড়ি ভেদ করে পেটে চিমটি কাটলো কেউ। চমকে দাঁড়িয়ে গেল মেয়েটা, আতঙ্কিত হয়ে সবাইকে দেখলো। প্রত্যেকেই ব্যস্ত নাচতে। কে করলো তাহলে? পিউ জটলা থেকে ক্রুদ্ধ পায়ে বেরিয়ে এলো। এপাশে এসে শাড়ি উঁচিয়ে জায়গাটা দেখলো। চিমটি কাটেনি, যেন মাংস খাবলে নেওয়ার ফন্দি করেছিল। নখের দাগ বসেছে স্পষ্ট। জীবনে প্রথম এমন পরিস্থিতির শিকার হয়েছে সে। শরীর রিরি করে উঠল তার, রাগে দুঃখে কান্না উগলে এলো। আর নাচবে না, বসে থাকবে চুপ করে। পিউ চেয়ারের দিকে এগোতে নিলে আচমকা ভীষণ জোরে হাত চেপে ধরল কেউ একজন। পিউ ভরকে তাকায়, শক্ত চিবুক, ক্ষুদ্র চোখ, তাকিয়ে আছে ধূসর। চেহারা দেখে পিউ ঘাবড়ে যায়, ভয় পায়। একটা কথাও বলল না সে, হাঁটা ধরল বাড়ির দিকে। পিউ হুমড়ি খেয়ে পড়তে পড়তেও বেঁচে যায়। ধূসর হিড় হিড় করে টানতে টানতে নিচ্ছে একদম। বর্ষার ঘরটায় এসে কদম থামল, হাত ছাড়ার নামে ছুঁড়ে মারল তাকে। পিউ হোঁচট খেতে খেলেও না। শাড়ি সামলে রাখতে বলেছিলাম না তোকে? তপ্ত ভারী স্বরে পিহু ঢোক গিলল। সাফাই দেওয়ার ভঙ্গিতে বলতে যায়, ধূসর প্রতিমধ্যে থামিয়ে দিল ধূসর। দুঃসহ হার হিমস্বরে বলল, আমার রাগ নিয়ন্ত্রণে থাকার মধ্যেই চেঞ্জ করে আসবি পিউ, না হলে কথা দিতে পারছি না তোকে কি করব।
শীতল হুমকিতে পিহুর নেত্রপল্লব কেঁপে ওঠে, সমস্ত দেহ ঠান্ডায় আটসাটা। ধূসরের তীক্ষ্ণ ধারালো চাহনি হৃদয় নাড়িয়ে দেয়। ধূসর রুমের চার কোণায় চোখ বোলায়, খুঁজছে কিছু। পরপর এগিয়ে যায় নাক বরাবর, দাঁড় করানো লাগেজটা হাতে তুলে। পিউ ভীত নজরে দেখছে সব। কি করবেন ধূসর ভাই? ওর জামা পরবে নাকি? ধূসর লাগেজ এনে বিছানায় রাখলো, টেনে ঘুরিয়ে চেন খুললো। বেরিয়ে এলো পিহুর সমস্ত জামা কাপড়। ধূসর একটা একটা করে কাপড় বাছলো। শেষে পছন্দ মতো জলপাই রঙের স্কার্ট সেট আর ওড়না হাতে নিয়ে সোজা হয়ে দাঁড়ায়। ঘুরে তাকায় পিহুর দিকে, এগিয়ে যায়। পিহুর বুকের কাছে জড়সড় হাত দুটো টেনে সামনে এনে কাপড়গুলো ধরিয়ে দেয়। শান্ত কণ্ঠে তর্জন দেয়, সময় 5 মিনিট। চেঞ্জ করবি না দাঁড়িয়ে থাকবি ঠিক কর। পিহুর সাধ্য নেই দাঁড়িয়ে থাকা। ধূসর বিরতি নিতে না নিতেই দ্রুত পায়ে ছুটল সে। তড়িঘড়ি করে ওয়াশরুমে ঢুকলো। দরজার ছিটকিনি তুলে পিঠ ঠেকালো, বুকে হাত দিয়ে শ্বাস ফেললো। দুহাতে চেপে রাখা কাপড়গুলো একবার দেখে আয়নার দিকে তাকালো। সঙ্গে সঙ্গে নুয়ে গেল লাজুকতার ন্যায়। মুচকি এসে মাথা নামালো। ধূসর ভাইয়ের এই অধিকার বোধ, এই পজিটিভনেস তোলপাড় চালায় পক্ষে। মানুষটার প্রতিটা কাজ বুঝিয়ে দেয় কি অপরিসীম ভালোবাসার সিক্ত করছে তাকে। ধূসর ভাই ভালোবাসেন আমায়, শব্দটা কয়েকবার আওড়ালো পিহু। আজ প্রতিটা পদক্ষেপে ধূসর বুঝিয়ে দিচ্ছেন এটা। পিওর বুক কাঁপছে লজ্জায়। আচমকা মনে পড়ল ধূসরে বেঁধে দেওয়ার সময় ঠিক 5 মিনিটের মধ্যে চেঞ্জ করে সামনে যাওয়ার কথা। পিওর ডগমগ ভাব ঢাকা পড়ে গেল। তাড়াহুড়ো করে শাড়ির পিন ছোটাতে যায়, কিন্তু এখানেও যেন বিপত্তি। আঁচল ঘুরিয়ে একটা পিন পেছনে ব্লাউজের সাথে মেরেছিল। পরার সময় সহজে আটকাতে পেরেছিল, অথচ এখন খুলছেই না। পিউ চেষ্টা করলো, অনেকক্ষণ টানাটানি করলো, কিন্তু ছোটাতেই পারলো না। উল্টো সুচালো মাথাটা বিঁধে গেল আঙ্গুলে। চট করে হাত ফিরিয়ে আঙ্গুল জিভে ভেজালো সে। শীতের একটু ব্যথা ভয়ঙ্কর। পিউ ব্যর্থ হয়ে চবর্গীয় শব্দ করে। কি করবে এখন? হঠাৎ মাথায় আসে ধূসরের কথা। মানুষটা বাইরেই দাঁড়িয়ে, ডেকে বলবে একবার। পরমুহূর্তে ঘন ঘন মাথা নাড়ে। কি লজ্জার ব্যাপার এটা। পিউ আবার চেষ্টা করলো। সেফটি পিনের মাথাটা নাগালে পেলেও ফসকে যাচ্ছে। অধৈর্য হয়ে উঠল শেষমেশ। হাত মুচড়ে পিঠের কাছে নিতে নিতেও ব্যথা হয়ে যাচ্ছে। আর উপায় নেই। পিউ শ্বাস ফেলে দরজার ছিটকিনি টেনে সরায়, হালকা মাথা বের করে উকি দেয় বাইরে। ধূসর পায়ের উপর পা তুলে বিছানায় বসে আছে, সুনিপুণ মনোযোগ ফোনের স্ক্রিনে। পিউ ঠোঁট কামড়ে ভাবল, ডাকবেন না কি ডাকবেন না। বহুক্ষণের ইতস্ততা কাটিয়ে ডেকে উঠল, ধূসর ভাই। ধূসর চোখে তাকালো, উত্তর পাঠায়। হুম? সে তাকাতেই পিউ কথা গুলিয়ে ফেলল। অমন ছুরির ন্যায় চাহনি দেখলে শব্দ বের হবে কিভাবে। জিভ দিয়ে ঠোঁট ভেজালো, কথা খুঁজলো। ধূসর যেন বুঝে নিল তার অস্থিরতা। উঠে এগিয়ে এলো সে। পিউ হৃদস্পন্দন জোরালো হয় তার প্রতিটা কদমে। মুখোমুখি দাঁড়ায় ধূসর, জিজ্ঞেস করে, কি হয়েছে? পিউ হাত দিয়ে ঘাড় চুলকায়। তার অপ্রস্তুত চেহারা মন দিয়ে দেখল ধূসর। মোলায়েম কণ্ঠে শুধালো, কিছু লাগবে? একটু সাহারা পেল পিহু। বিপদে সাহায্য পেতে এত লজ্জা কিসের, তাও যেখানে প্রসঙ্গ তার প্রিয় মানুষটার। সে দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে বলল, ব্লাউজের সাথে সেফটি পিন আটকে গিয়েছে, একটু। কথা শেষ হয় না ধূসর এইটুকু শুনেই বলল, দেখি ঘোর। পিউ দরজা ছেড়ে বেরিয়ে আসে, সুস্থির ভঙ্গিতে পিঠ ফেরায় তার দিকে। পরপর স্পর্শ পায় একটি হিমশীতল হাতের। ধূসর আলগোছে পিঠ থেকে চুল সরিয়ে কাঁধে রাখলো। উন্মুক্ত হলো পিউর ফর্সা মসৃণ পৃষ্ঠা। খুব দ্রুত চোখ ফেরায় সে। পিনের ভেতর পেঁচিয়ে যাওয়া শাড়ির ভাঁজে নজর দিতে চায়, কিন্তু না, ঘুরে ফিরে দৃষ্টি ফিরে আসে পিউর পিঠের উপর। খোলা পিঠ ধূসরের অন্তঃস্থলে শিহরণ তুলে। গলা শুকিয়ে হয় কাঠ, ঢোক গিলে সে। বক্ষ স্পন্দন বাড়তে বাড়তে পাহাড় ছোঁয়া। সংযম জগৎ সম্পর্ক সব ভুলিয়ে ভ্রান্ত করে মস্তিষ্ক। অশান্ত অস্থির ঢেউ আশ্রে পড়ে ভেতরে। স্মৃতি থেকে ইহজগৎ মুছে ধূসর খেয়েই হারালো। টুপ করে ঠোঁট ছোঁয়ালো সেখানে। প্রথমবারের মতো এক গভীর খাদহীন চুমো আঁকলো পিহুর শরীরে। অমনি পিহুর শরীর ঝাঁকুনি দিল, থরথরে কাঁপলো হাঁটু দুটো। নিচু চিবুক উঠে এলো, বৃহৎ চোখ ছড়িয়ে গেল বাইরে। কল্পনাতীত ঘটনায় সে কর্তব্যহীন। স্তম্ভিত নেত্রে ঘুরতে চাইলে আটকে দিল ধূসর, ফিরতে দিল না তার দিকে। শক্ত করে বাহু চেপে রাখে, শান্ত হস্তে পিন ছোটায়, তারপর হন হন কদমে ঘর ছাড়ে।
পায়ের শব্দে স্পষ্ট বুঝল পিহু দূষণ নেই রুমে, তবুও ফিরে দেখার শক্তিটুকু হলো না তার। বুকটা প্রচণ্ড কাঁপছে, এই তো ধরাস করে না লাফাচ্ছে, যেন ফেপে বেরিয়ে আসবে। পিউ হাত রাখলো সেখানে, উপর থেকে যেন হৃৎপিণ্ডটা খামচে ধরতে চাইল। শ্বাস আটকে আসছে তার, লজ্জায় কুণ্ঠায় ডুবে গেল সে। ধূসর ভাই ছুঁয়েছে তাকে, এই ছোঁয়া ভালোবাসার, এই ছোঁয়া কাছে আসার। পিউ চোখ বুঝে শ্বাস নিল, ভীষণ দ্রুত বুকে ওঠানামা করলো। সে দাঁড়িয়ে থাকতে পারে না, দেয়াল ঘেঁষে বসে পড়ে মেঝেতে, হাঁটুতে মুখ গুজে নিজেকে আড়াল করে এই লজ্জা, এই ভালো লাগার হাঁসফাঁস থেকে। বর্ষাকে একটা নতুন সুতি শাড়ি পরানো হয়েছে, মাথায় আবার ঘোমটা টানা, কাঁচা হলুদের গন্ধ শরীরে মম করছে এখনো। চেহারাতে ফুটে উঠেছে ঈষৎ বউ বউ ভাব। মৈত্রী শাড়ি পাল্টে গোসল সেরে পরিপাটি, থ্রি পিস পরে দ্রুত পায়ে এসে বাবু হয়ে বসলো পাটিতে। বর্ষার হাত দিয়ে কোলের উপর রাখলো। বর্ষা গ্যালারি ঘেটে একটা ছবি মেলে ধরলো তার সামনে, নম্র কণ্ঠে আদেশ করলো, বহু এইরকম ডিজাইন দিয়ে দিবি ওকে। মৈত্রী মাথা ঝাঁকায়, মনোযোগ দিয়ে স্ক্রিনে অবলোকন করে, তারপর হাত লাগায় আঁকতে। মেয়েটার মেহেদি আঁকার হাত দারুণ, যে নকশা দেখাবে একদম কপি পেস্ট করে দেবে চোখ বুঝে। জাতিগোষ্ঠী যারই বিয়ে হোক, ডাক পড়বেই, এমনকি প্রতিবেশীরও বিনে পয়সায় লুফে নেয় তার প্রতিভা। মৈত্রীর কিন্তু বেশ ভালো লাগে এসব, একটুও অনীহা নেই, বিরক্তিও নেই। বর্ষার চারপাশ ঘিরে আন্ডা বাচ্চারাও বসেছে, শান্তা, সুপ্তি, পুষ্প সবাই আছে এখানে। দূর থেকে স্কার্টের দুপ মাথা উঁচু করে ধরে ছুটে এলো পিহু, হুটুপুটি করে বসে পড়লো পাশে, চঞ্চল কণ্ঠে আবদার করলো, মৈত্রী আপু, আমাকেও দিয়ে দেবে এরপর। মৈত্রী ঝলমলে হেসে জানালো, নিশ্চয়ই। থেকে ক্যামেরা হাতে উড়ে এলো সাদিফ, লেন্স চোখে ঠেকিয়ে বলল, এভরিওয়ান স্মাইল প্লিজ। সবার দৃষ্টি নিক্ষেপ হয়, মৈত্রী অমনি গুটিয়ে গেল, দুগালে ছড়ালো লাল লাল আভা। সাদিফ পরপর কতগুলো ক্লিক বসালো ক্যামেরায়। পিউর দিক চোখ পড়তে ভ্রু গুটিয়ে বলল, শাড়ি পাল্টালি যে, ভালোই লাগছিল তো। পিউ কিছু বলতে নিয়েও থমকায়। পেছনের হৃদয়স্পর্শী ঘটনাটুকু মনে করেই লজ্জায় নেতিয়ে পড়ে মন। আস্তে ধীরে জবাব দেয়, গরম লাগছিল। বর্ষা চোখ কপালে তুলে বলল, গরম লাগছিল বলছিস পিউ? আমার গায়ে এখন কলসির পানিগুলো ঢালছিস মনে হয়। আমার গায়ে এখন কলসির পানিগুলো ঢালছিল ফ্রিজে। মৈত্রীর হাত চলছে না। সাদিপ দাঁড়িয়ে তার পাশে, আর চোখে কেবল কোমর অবধি দেখা যায়। সে ভীষণ রকম চাইছে ওর মুখটা দেখবে। চশমাওয়ালা ফর্সা লোকটার মুখখানি হৃদয়ে উতলে দেয়, কিন্তু পারে না। কোণঠায় হারিয়ে যায় ইচ্ছে। তার লজ্জা এক ধাপ বাড়াতে সাদিপ বসে পড়ল পাটির উপর, মুগ্ধ হয়ে বলল, বাহ, আপনি আর্টিস্ট তো বেশ। মৈত্রীর বুক ধুকপুক করে, অশান্ত অমত্ত ঝড় বয়। সাদিপের গা থেকে আতরের গন্ধ ভেসে আসছে, কি মধুর সেই ঘ্রাণ। মৈত্রী কথা বলতে চাইলেও ছোট করে ধন্যবাদ দিতে ব্যর্থ সে এবারেও। উফ, কি জাদু করলো লোকটা, তাও মাত্র একদিনে। পিউ আশেপাশে তাকাচ্ছে, গলা উঁচিয়ে উঁচিয়ে দূরেরটাও দেখছে। এক কথায় খুঁজছে সে ধূসরকে। বিকেলের ঘটনার পর তার ঘর ছাড়তে কষ্ট হয়েছিল। বের হলেই ধূসর ভাই সামনে পড়বেন কি করে চোখাচোখ মেলাবে। তারপর সে চিন্তায় হা হুতাশ করে পিহু ঘাপটি মেরে বসে থাকে। কিন্তু তার মতো মেয়ে কি আর ঘরে বসে থাকার মানুষ? নিচে এত হই হুল্লোড় হচ্ছে, সে নাকি থাকবে কি করে? তার উপর ঘি ঢালে সুপ্তি, সেও জামা পাল্টাতে এসেছে। ঘাড়ের কাছে গাউনের লেবেলটা খোঁচাচ্ছিল, আপাতত পাল্টে শান্তিমতো অন্য কিছু পরবে। পিউকে বাড়িতে দেখেই সে উদ্বিগ্ন নিয়ে বলল, আরে পিউ আপু, তুমি এখানে কেন? নিচে কত কিছু হচ্ছে জানো? আম্মু, তোমার ছোট মা সবাই নাচছে। যাও যাও, না হলে সব মিস হয়ে যাবে। আর ঘরে থাকা হয় না। নাচনে বুড়ি ঢোলের বাড়ি পেলে কি টিকে থাকে? সে ছুটে বের হলো তখনই, কিন্তু উঠোনে ধূসর ছিল না। পিউ ক্ষণিকের স্বস্তি পায়, অথচ ঘন্টার পর ঘন্টা পার হলেও ধূসরের দেখা নেই। পিউর চিন্তা হতে থাকলো, এই যে এখনও হচ্ছে। মা, মেঝো-মা সবাইকে জিজ্ঞেস করেছে, কিন্তু তারা কেউ জানে না। পিউর ধ্যান কাটে রিংটোনের শব্দে। পুষ্পর ফোন বাজছে। সে স্ক্রিনে চোখ বুলিয়ে সবার দিকে একবার তাকায়। পিউ চটপট দৃষ্টি আড়াল করে। পুষ্প আলগোছে নিঃশব্দে উঠে যায় সেখান থেকে। পিউ সন্দেহ হলো, পুষ্পর হাবভাব অন্যরকম লাগলো। আপুর চেহারাটা একটা চোট ভাব ফুটেছিল না? কে ফোন করেছে ওকে? কৌতূহলে সে বসে থাকতে পারল না। উঠে দাঁড়াতেই সাদিপ প্রশ্ন করে, কই যাস?
আসছি। পিউ হাঁটা ধরলো, অনুসরণ করলো পুষ্পকে। সে গিয়ে দাঁড়ালো একেবারে বাড়ির শেষ মাথায়। সাউন্ড সিস্টেমের আওয়াজ নেই, লাইটিংয়ের স্পর্শ নেই। তেমন নিরিবিলি জায়গায় গিয়ে রিসিভ করলো ফোন। মিহি কণ্ঠে বলল, হ্যাঁ বলো। পিউ একদম পেছনে এসে দাঁড়ায়, সজাগ হয়ে কান পাতে। ইদানিংয়ে পুষ্পকে তার অন্যরকম লাগছে, মনে হচ্ছে কিছু একটা লুকিয়ে চুরিয়ে করছে। আড়ি পাতা খারাপ, কিন্তু পিউ ভালো মন্দ ভুলে যাবে, বলা তো যায় না। কেঁচো খুঁড়তে সাপ বের হলে। পুষ্প বলতে গেল, এরই মধ্যে ওদিক থেকে ডাক ছুড়ল মৈত্রী। এই পিউ এসো, এবার তোমাকে লাগিয়ে দিই। পিউ ভয় পেল। পুষ্প ঘুরে ওকে দেখলে খবর করে ছাড়বে। আড়ি পাতার অপরাধে না জানি কানটাই ছিঁড়ে দেয়। সে ঝটপট দৌড় লাগায়। কথা শোনার দরকার নেই, আগে প্রাণে বাঁচুক। কোন ডিজাইনটা দেব? একটা ছোটোখাটো দিয়ে দাও। আচ্ছা, নড়াচড়া যাবে না। তাহলে দিতে পারি না আমি। পিউ মাথা দোলালো। ঠিক আছে। মৈত্রী পিউর হাতে মেহেদির মাথা ছোঁয়াতেই সাদীপ ব্যাগ নিয়ে বলল, এই 1 মিনিট 1 মিনিট। মৈত্রী তাকায়, দুজনের চোখাচোখি হয়। পিউ জিজ্ঞেস করলো, কি হলো? সাদীপ ক্যামেরা তাক করে বলল, এবার দিন, ভিডিও করে রাখছি, পরে সময় করে দেখব। কথাটা সে নিজের মতো বললেও মৈত্রী অনেক কিছু ভেবে বসে। মৃদু হেসে চোখ নামায় পিউর হাতের তালুতে। পিউ গালে হাত দিয়ে বসে, মাঝে মধ্যে আশেপাশে দেখে ধূসর ভাই এলেন কি না। ততবার মনে পড়ে সেই দৃশ্য। ধূসর প্রথমবার তাকে চুমু খেয়েছে, এরপরেও লোকটা ভালোবাসে না। বোঝার ক্ষমতা নেই কার। একটা অবুঝ শিশুও বুঝবে এসব। পিউর হঠাৎ চোখ পড়ে বর্ষার দিকে। বাম হাত বিছিয়ে বসে সে, কিঞ্চিত জায়গা ফাঁকা নেই। তালুর মাঝখানে আবার বি যে লেখা। পিউর ইচ্ছেরা জেগে ওঠে, সেও লিখবে এভাবে। মুখ ফুটে বলতে যেও শান্তা সাদীপ এদেরকে খেয়াল করে। ধূসরের নামের প্রথম লেটারটা আনকমন। 14 গোষ্ঠীতেও ডি দিয়ে আর কারোর নাম নেই। এদের সামনে বললে নিঃসন্দেহে বুঝে ফেলবে। যেহেতু তাদের প্রেম এখনও জোরালো হয়নি, ধূসর তাকে মনের কথা বলেননি, সেও প্রেমিকার রূপ পায়নি, তখন কাউকে কিছু বুঝতে দেওয়া বোকামো হবে না। পিউ চুপ করে থাকলো, তবে বলে রাখলো, মাঝখানে জায়গা ফাঁকা থাকুক আপু। মৈত্রী দ্বিরুক্তি করে না, মাঝে অল্প জায়গা রেখে আশেপাশে ভরিয়ে ফেলে। শেষ করে জানায়, হয়ে গেছে। পিউ হাত ফিরিয়ে উঠে যায়। ও যেতে ক্যামেরা বন্ধ করে সাদীপও চলে গেল। মৈত্রীর মুখটা ঝুপ করে কালো হয়ে গেল অমনি। বসে থাকলে কি হতো? শান্তার দিকে চেয়ে বলে, দে তোকে লাগিয়ে দিই। শান্তা মোটা কণ্ঠে বলল, লাগবে না। মৈত্রী ভূ গোটায়। বললি না লাগাবি? শান্তা গাল ফুলিয়ে বলল, আমি আগে বলেছিলাম, তুমি পিয়া আপুকে তাহলে আগে লাগিয়ে দিলে কেন? সিরিয়াল তো আমার ছিল। বর্ষা কষে ধমক দিয়ে বলল, ছুতে তুই কি হাঁটু নেমেছে? পিউ আমাদের গেস্টরা বছর পর এলো, হিংসে করছিস কেন? ও দিয়েছে, এখনো তুই দে। একই তো হলো, আশ্চর্য। শান্তার চেহারা বাকিটুকু কালো হলো। বর্ষা পাত্তা দিল না, উল্টে বলল, যাই কটা ছবি তুলে আসি, ওকে পাঠাবো। তারপর জায়গা ত্যাগ করলো সেও। মৈত্রী বলল, হাত দে। বললাম না লাগবে না। রাগ করিস কেন? তুই তো আমার নিজের মানুষ, তাই না? পিউ তো গেস্ট, গেস্টদের প্রায়োরিটি দিতে হয় সব সময়। দে সোনাপু, পিওর থেকেও একটা সুন্দর দেখে ডিজাইন এঁকে দিব। শান্তার মন নরম হলো, বাম হাতটা এগিয়ে দিল, সাথে দেখালো, এখানে ফাঁকা রাখবেন, ছোট করে লিখে দিবে এইচডি। ডি থেকে? এই তুই কি প্রেম করছিস? মৈত্রী কপাল কুঁচকায়। শান্তা আর্তনাদ করে বলল, আস্তে, সবাই শুনে ফেলবে। মৈত্রী গলা নামিয়ে বলল, ডি থেকে? শান্তা মাথা নুয়ে লাজুক হেসে বলল, ধূসর ভাইয়া। আফতাব শিকদারের মাথায় হাত, মুখটা চুপসে গেছে। মানিজ্জত সব নেমেছে রাস্তায়। জীবন অনেক বড় ভুল করেছেন এক ছেলের বাপ হয়ে। শান্তিমতো মন ভরে একটু শাসনও করতে পারেনি। আর সেই না পারাই কাল হয়েছে আজ। ছেলেটাকে আদৌ মানুষ বানাতে পারলেন না। এত পড়ালেখা করানোর পরেও গুন্ডা তৈরি হয়েছে একটা। আফতাব শিকদার ভেবে পাচ্ছে না ঠিক কত বড় দুঃসাহস থাকলে একটা মানুষ বেড়াতে এসেও গুন্ডামি করতে পারে। এই তো সন্ধে নাগাদ বাড়িতে খবর এসেছে ধূসর মারামারি করেছে, কোন ছেলেকে গাছের ডাল ভেঙে পিটিয়েছে।
আর সেই থেকে ওয়াশরুমের দরজায় খিল দিয়ে বসে আছেন তিনি। ভুলেও বের হবেন না, কিছুতেই মুখোমুখি হবেন না ভাইদের, হলেই বিপদ। অবশ্য যার নিজের সন্তানই একটা বিপদের গোডাউন, তার কি ঝুটঝামেলা থেকে বেঁচে থাকা সম্ভব? শিকদার আর মজুমদার দুই পরিবারের বৈঠক বসেছে রাশিদের ঘরে। শুধুমাত্র পরিবারের নিজস্ব লোকজন সেখানে। বৈঠকের বিষয়ে ধূসরের মারপিট। আমজাদ শিকদারের মুখ গৌরগম্ভীর, রাগে ফুঁসছেন তিনি। রাশিদের দিক তাকাতেও লজ্জা করছে। ভাইয়ের ছেলে বেড়াতে এসে এমন এক কাণ্ড ঘটালো, মুখ লুকানোর জো নেই। গ্রামের চারদিকে খবর ছড়িয়েছে, যে লোক বাড়িতে এসে বলেছেন তিনিই মূল হোতা এর। এখন কি হবে? মানিজ্যত কিচ্ছু বাকি আছে? আমজাদ শিকদার চোখ রাখলেন মেঝেতে, অসহ্য ভঙ্গিতে দুপাশে মাথা নাড়ালেন। মিনা বেগম স্বামীর দিক চেয়ে ঢোক গিললেন কবার। অসহায় নেত্রে আবার তাকাচ্ছেন জায়েদের দিকে। সবার মুখ চুপসে এইটুকুন। আমজাদ শিকদার চারপাশে চোখ বুলালেন, রুবাইদাকে শুধালেন। আফতাব কোথায়? ঘরে নেই। মিনমিনে কণ্ঠে জানালেন তিনি। আমজাদ শিকদার চেহারা কুচকালেন। এইরকম সময় কই হাওয়া খেতে গেছে সে? রাদিফকে সদর দরজায় পাহারায় রাখা হয়েছে। সবাই যে এই ঘরে জাগ বেঁধে বসে আছে, ধূসর চোখাটে পা রাখা মাত্রই সবার কান এড়িয়ে সে খবর পৌঁছে দিতে হবে। রাদিফ অক্ষরে অক্ষরে ভদ্র ছেলে, তেমন পয়েন্টে পয়েন্টে সে বড় চাচার হুকুম মেনেছে। এই তো আঙ্গুল ধরে হাজির হলো ধূসর সহ। তার পরনের নীল পাঞ্জাবি ঘামে ভেজা, কপাল চুলেও চিকচিক করছে ঘাম। অভিনস্ত চুল হাত দিয়ে ঠেলতে ঠেলতে পা রাখলো কামরায়। পেছনে তার দুদিনের সঙ্গী তুহিনও এলো। ভেতরে এতজনকে একসাথে দেখে অপ্রতিভ হলো ধূসর। সে আসা মাত্রই থমথমে পরিবেশ পাল্টায়, গাঢ় হয়। সকলে একযোগে তাকায়। পিউ কাচুমাচু ভঙ্গিতে দাঁড়িয়ে মারামারির ঘটনা সেও শুনেছে, কিন্তু হিসেব মিলছে না। এখানে কাকে চেনে ধূসর ভাই? কেনই বা করবে এমন? জবা বেগম রাদিফকে ইশারা করলেন বাইরে যেতে। ছোট মানুষ বড়দের কথায় থাকতে নেই। আপাতত সাদিব, পিহু, পুষ্প আর বর্ষা ছাড়া কেউ জায়গা পায়নি এখানে। ধূসর কারো দিকে তাকালো না, সোজাসুজি আমজাদকেই শুধালো। ডেকেছিলেন? তিনি ক্ষেপে তাকালেন। একবার দেখলেন পাশে বসা রাশিদকেও, পুরুষ কণ্ঠে শুধালেন। শুনলাম মোরশেদের ছেলেকে মেরেছো তুমি? ধূসর চিনতে না পেরে বলল, কোন মোর্শেদ? রাশিদ মজুমদার বললেন, ওই যে ফার্মের ব্যবসায়ী, ওনার থেকেই তো সব মুরগি আনছি বর্ষার বিয়ের জন্য। ওনার ছেলে শিপন। তুমি নাকি ওকে পিটিয়েছো বাবা? রাশিদের স্বর নরম। ধূসর সোজা সাপটা উত্তর করলো, কার ছেলে জানি না, তবে মেরেছি একটাকে। আমজাদ শিকদার অবাক হয়ে বললেন, মেরেছো? এটা আবার বলছো তুমি? লজ্জাও লাগছে না? ধূসর কাঁধ উঁচু করে বলল, লজ্জার কি আছে? ও অভদ্রতা করেছে তাই মার খেয়েছে, দ্যাটস ইট। আনিস বললেন, আমি জানি সেটা। ভালো মন্দ বিচার করার জ্ঞান আমার আছে চাচু, কিন্তু ছেলেটা এমন এক কাজ করলো আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারিনি। বেধরম পিটিয়েছি কে বললো? তাহলে তো ও বাড়ি পর্যন্তই যেতে পারতো না। একই কথা। আমজাদ শিকদার ঠোঁট ফুলিয়ে জোরালো শ্বাস নিলেন। নিজেকে শান্ত করার বৃথা চেষ্টা করে বললেন, কি করেছো? আমরাও শুনি একটু। ধূসর আর চোখে একবার গুটিসুটি মেরে দাঁড়ানো পিহুকে দেখে নেয়, ফের দৃষ্টি আনে আমজাদ শিকদারের উপর। ভনিতা ছাড়াই জবাব দেয়, ও আমার কলিজায় হাত দিয়েছে। কথাটুকু কারোই মাথায় ঢুকলো না। মোত্তালেব আগ্রহ ভরে বললেন, কি করেছে? একটু খুলে বলো বাবা। ধূসর একটু চুপ থেকে বলে, আমার শার্টের কলার ধরেছে ও। সবাই আকাশ থেকে পড়ল। বিভ্রান্ত নজরে ধূসরকে দেখল। আমজাদ শিকদার হুতাশন করে বলল, তাই বলে এইভাবে মারবে? নাক মুখ ফাটিয়ে রক্ত বার করবে? ধূসর শক্ত কণ্ঠে জানালো, হ্যাঁ, এরকম কাজ ও যতবার করবে ততবারই মারবো। অবশ্য মনে হয় না আজকের পর আর সাহস করবে। প্রত্যেকে হতবাক হয়ে চেয়ে রইলেন। আমজাদ শিকদার মিনা বেগমকে বললেন, দেখেছো দেখেছো তোমাদের ছেলের অবস্থা? আরও লাই দাও সবাই মিলে, মাথা তুলে লাফাও। এখন যদি ওই ছেলের পরিবার মামলা ঠুকে দেয় তখন কি হবে? মিনা বেগম আস্তে ধীরে বলতে গেলেন, আপনি শান্ত হন এভাবে। ধূসর মাঝপথেই উত্তর করে, মামলা দিলে দেবে? ছোটোখাটো যে কোনো ব্যাপারে জেল খাটতে হয় জেনেই রাজনীতিতে নেমেছিলাম। শিকদার, ধূসর, মাহতাব এসবে ভয় পায় না।
আমজাদ শিকদার বিহব্বল হলেন, কিছু বলার ভাষা নেই। পর মুহূর্তে উত্তেজিত হয়ে ডেকে উঠলেন। আফতাব, আফতাব। জবা বেগম নিবু কণ্ঠে বললেন, মেজ ভাইজান ঘরে নেই, আমি দেখে এসেছি। কেন নেই? কোন চুলে গিয়েছে ও? ছেলে এত বড় কাণ্ড করে বুক ফুলিয়ে দাঁড়িয়ে আছে, আরও সব। সাদিপ, যাও তো দেখো গিয়ে কোথায় সে। সাদীপ যাচ্ছি বলে ঘর ছাড়ল। চাপানো দরজা আবার চাপালেন সুমনা বেগম। রাশিদ মজুমদার সুস্থির কণ্ঠে বললেন, থাক ভাইজান, যাওয়ার হয়ে গেছে। দোসরে মাথা গরম, বাচ্চা ছেলে করে ফেলেছে। বাচ্চা ছেলে? আজ বিয়ে দিলে কাল বাচ্চার বাপ হবে। এসব বলো না রাশিদ, শুনতে ভালো লাগে না। তার থেকে বরং তুমি আমায় ক্ষমা করো ভাই। আমার বাড়ির ছেলের জন্য তোমার মান সম্মান নষ্ট না হয়। সম্মান নষ্ট হবে কেন? এক হাতে তো তালি বাজে না। নিশ্চয়ই শিপনেরও কিছু অন্যায় আছে, নাহলে দোসর কখনো নিজে থেকে গায়ে হাত তুলবে কেন বলুন তো? মিনা বেগম এতক্ষণে মোক্ষম সুযোগ পেলেন। ভাইয়ের কথায় হই হই করে বললেন, হ্যাঁ সেই তো, আমারও তো একই কথা। আমাদের ধূসর বিনা কারণে কাউকে মারবে কেন? নির্ঘাত ওই ছেলে কিছু করেছে? আমজাদ বিরক্ত চোখে চাইলেন। করেছে তো, শোনোনি? কলার ধরেছেন জাহাপানার। কি মারাত্মক পাপ করেছে ভাবা যায়? কথাটা বলে মাথায় হাত দিলেন তিনি। বিড়বিড় করে বললেন, ভাবলাম ছেলেটা শোধরাবে, অথচ না, বিয়ে খেতে এসেও সে মানুষ পেটাচ্ছে। আমি একটা কথা বুঝতে পারছি না, সবাই এমন করছো কেন? আচ্ছা ওকে মেরেছি বলে আপনার খারাপ লেগেছে বড় আব্বু? বেশ, আজই ওকে ডেকে পাঠাবো। ও নিজে ক্ষমা চেয়ে যাবে। শান্তি পাবেন তখন। আমজাদ শিকদার তাজ্জব বনে বললেন, যাকে মারলে সে এসে ক্ষমা চাইবে? চাইবে। দোষ যার, ক্ষমা চাওয়ার দায়ও তার। আনিস আমজাদ হতাশ আহত শ্বাস নিলেন। ধূসর বলল, আমার মনে হয় আপনাদের আর কিছু বলার নেই। আমি তাহলে যাই, বিশ্রাম নেব। এবারেও তবদা খেলো সবাই। ধূসর বেরিয়ে গেল। আনিস হা করে বললেন। তুহিন ছিল নীরব দর্শক। সেও ধূসরের পিছু চলতে গেলে রাশিদ মোটা কণ্ঠে ডাকলেন, তুহিন। ছেলেটা দাঁড়িয়ে যায়, ভীত নজরে ফিরে তাকায়। কি কাকা? তুই কি জানিস এই ব্যাপারে? তুহিন আমতা আমতা করে বলল, জি, আমি তো ওখানে ছিলাম না, পরে এসেছি। রাশিদ মেনে নিলেন, বললেন, যা। কিন্তু পিও মানতে পারল না। তুহিনের হাবভাব সন্দেহজনক। ছেলেটা এই দুদিনে ধূসরের সাথে ছায়ার মতো ছিল। ও নিশ্চয়ই কিছু জানে। তুহিন বের হতেই সভাভঙ্গ হলো। বড়রা আলোচনায় মন দিলেন। মোর্শেদ বিচার আনলেন কি করবেন সে নিয়ে। মোতালে বুদ্ধি দিচ্ছেন, অবশ্যই ধূসরের সাপোর্ট নিয়ে। হাত পা তো ভাঙেনি, তাহলে ক্ষতিপূরণ কিসের? কিন্তু আমজাদ জানালেন তিনি ক্ষতিপূরণ দেবেন, সমস্যা নেই, তবু যেন বদনাম না হয়। পিউ সুযোগ বুঝে ঘর থেকে বের হলো। তুহিন ধূসরের কক্ষে যাওয়ার জন্য 3 তলা সিঁড়িতে উঠেছে কেবল। এর মধ্যেই ধরফড়িয়ে ডাকলো সে, এই যে ভাইয়া শুনুন। তুহিন থমকায়, ঘুরে তাকায়। পিহু ছুটে এসে সামনে দাঁড়ালো। তুহিন শুভ্র হেসে বলল, ভালো আছেন আপু? পিহু ঘন ঘন বলল, জি জি ভালো আছি। আপনি কেমন আছেন? ভালো, তাই না? আচ্ছা একটা কথা বলুন তো, ধূসর ভাই মারামারি কেন করেছেন? তুহিন ভেবাচাকা খেলো। এত গড়গড় করে এক শ্বাসে কথা বলে কেউ? ধাতস্থ হতেই চুপ মেরে যায়। ভেবে চিনতে বলে, ওই যে ও ঘরে ভাই যা বললেন কলার। এটুকু শুনতে পিহু অনীহা কণ্ঠে বলল, কলার ধরে হচ্ছে বলে মেরেছে? এসব বিশ্বাস কেউ করলে আমি করছি না। সব মিথ্যা। আমি জানি। আপনার কাছে এসেছি সত্যিটা শুনতে। নিন চটপট বলে ফেলুন দেখি। মিথ্যে নয়, সত্যি বলছি। কিন্তু আপনার মুখ দেখে তো স্পষ্ট বোঝা যাচ্ছে ঘটনা মিথ্যা। তুহিন বিভ্রান্ত হয়ে চেহারায় হাত বুলালো। পিহু লাফিয়ে বলল, দেখলেন, তার মানে আপনি মিথ্যাই বলছেন। এবার অন্তত সত্যি বলা উচিত। বলুন বলুন, কেন মারামারি করছেন উনি? তুহিন ভাবতে বসলো। পিহু ফের তাড়া দেয়। তুহিন অসহায় কণ্ঠে বলে, কাউকে বলা নিষেধ, শুনলে ভাই রাগ করবেন। পিহু মাছি তাড়ানোর মতো হাত নেড়ে বলল, আরে ধুর, নিশ্চিন্ত থাকুন। ধূসর ভাইয়ের কেন কারো কানেই যাবে না। আপনি আমায় বিশ্বাস করুন। আমি তো আপনার ছোট বোনের মতো, তাই না ভাইয়া? ইমোশনাল কথাবার্তায় তুহিন গলে গেল।
ঠোঁট ভিজিয়ে আশপাশ দেখলো, সতর্ক চোখে গলা নামিয়ে বলল, আসলে হয়েছে কি, দুপুরে যখন আপনারা সবাই নাচছিলেন, শিপনই আপনার পেটে চিমটে কেটেছিলেন। ধূসর ভাই নিজে দেখেছেন, আর তাই ওকে আমাকে দিয়ে ডেকে নিয়ে মেরেছিলেন। লোকজন চলে না এলে খবর ছিল ওর। নাকে কটা সেলাই লাগে কে জানে। আমি যে বলে দিলাম কাউকে বলবেন না যেন। পিউ স্তব্ধ, বাক্রুদ্ধ। তুহিন ফের কিছু বলবে, এর মধ্যে উপর থেকে নেমে এলো সুপ্তি। সিঁড়িতে দাঁড়িয়ে ছোট্ট কণ্ঠে জানালো, আপনাকে ধূসর ভাইয়া ডাকছে। ছেলেটা আর দাঁড়ালো না, দ্রুত পায়ে উঠে গেল 3 তলায়। পাথর হয়ে দাঁড়িয়ে রইল পিহু, চোখে পাতা অবধি নড়ছে না। দেখে সুপ্তি ভ্রু কুচকালো, নেমে এসে পাশে দাঁড়ালো। কি হয়েছে আপু? পিউ উত্তর করে না, সে বিস্ময়কুল হয়ে তাকিয়ে থাকে। সুপ্তি হাত দিয়ে মৃদু ধাক্কা দিল। এই পিউ আপু, কি হলো তোমার? পিউ নড়ে উঠে, সম্বিত ফিরে হা হুতাশ করে বলে, আমাকে ধর সুপ্তি, আমার মনে হয় অ্যাটাক ফ্যাটাক হয়ে যাচ্ছে। আফতাব শিকদার ওয়াশরুম থেকে বের হলেন, সচেতন চোখ ঘরের পুরোটা দেখলেন। এতক্ষণে বিচার কার্য শেষ নিশ্চয়ই, বেঁচে গেলেন তাহলে। তিনি আস্তে আস্তে পা টিপে টিপে শুয়ে পড়লেন বিছানায়। কম্বল মুড়ি দিতেই রুবাইদা বেগমের কণ্ঠ ভেসে এলো। তুমি কোথায় ছিলে এতক্ষণ? আফতাব শিকদার চোখ বড় বড় করলেন, পরপর হাই তুলতে তুলতে কম্বল নামিয়ে বলল, ঘুমোচ্ছিলাম। রুবাইদা বেগম এগিয়ে এলেন। ঘুমোচ্ছিলে? কই, আমরা তো ঘরে এসে দেখে গেলাম, ঘর তো ফাঁকা ছিল। আমি তো মাত্র এলাম। হো, খুঁজছো কেন? কিছু হয়েছে? রুবাইদা বেগম পাশে বসলেন, মন খারাপ করে বললেন, কি আবার হবে? তোমার ছেলে মারপিট করেছে, শোনোনি? আফতাব শিকদার ভাবনায় পড়ে গেলেন। আসলে কি বউ আনলে ছেলে পাল্টাবে? যদি পাল্টায় তবে মন্দ হয় না, নিজেও শান্তি পাবেন। মাথা দুলিয়ে বললেন, বাড়ি ফিরে নেই? রাত নেমেছে, অথচ নিকোষ গাঢ় অন্ধকার। মজুমদার বাড়ির জমকালো আলোর সামনে মাথা তুলতে পারছে না। 3 বিঘা জমির ওপর গড়ে তোলা বাড়ি, সমস্ত দেয়াল জুড়ে লাগানো চোখ ধাঁধানো লাইটিং, লাল সবুজ বাতি জ্বলছে নিচ্ছে। এক মুহূর্ত সাউন্ড সিস্টেমটাও রেহাই নেই। এক একজন ফোন কানেক্ট করে চালাচ্ছে পছন্দের গান, সবাই ব্যস্ত কাজে। পিহুর মন ফুরফুরে, উঠছে সে প্রজাপতির ন্যায়। ধূসর তাকে ছোঁয়ার অপরাধে কাউকে মেরেছে, কথাটা যতবার ভাবছে আবেগে গলে পড়ছে। কণ্ঠে অবিশ্বাস্য নিয়ে নিজেকে প্রশ্ন করছে, এত ভালোবাসেন উনি আমায়? কিন্তু তার এই উচ্ছ্বাস, এই উন্মাদনা বেশিক্ষণ স্থায়ী হলো না। আগন্তুকের ন্যায় 7টার দিকে বাড়িতে পা রাখলো মারিয়া। ডানে বামে নয়, সোজা সে বর্ষার ঘরে গিয়েছে। পিউ, শান্তা, মৈত্রী, সুপ্তি, রাদিফ, রিক্ত, রোহান ছাড়াও বিয়েবাড়ির সব বাচ্চা কাচ্চা তখন এই ঘরেই। মারিয়া এসে পেছন থেকে চোখ চেপে ধরল বর্ষার। বর্ষা ভরকে গেল, কৌতূহলে কে কে করলো। পিউ রিমুভার দিয়ে বিশাল মনোযোগে নেল পলিশ তুলছিল পায়ের। রাদীপ বিস্ময় নিয়ে যখন আওড়ালো, পিউ তড়িৎ বেগে মুখ তুলল। 480 ভোল্টেজে ঝটকা খেলো ওকে দেখে। মারিয়া হাত ঢিলে করতে বর্ষা পিছে ঘুরে তাকায়। সে ঠোঁট উল্টে বলল, যা, আগেই নাম বলে দিয়েছে রাদিফ। বর্ষার ওসবে কান নেই, সে প্রবল বেগে জাপটে ধরল ওকে, খুশিতে জ্ঞান হারানোর উপক্রম। কণ্ঠে অবিশ্বাস নিয়েই বলল, সত্যি এসেছিস? আমি ভাবলাম আসবি না। মারিয়া হেসে বলল, ধুর বোকা, তোর বিয়ে আর আমি আসবো না। বর্ষার চোখ ছলছল করে ওঠে। কতদিন পর তেমন আসিস, অনেক হাঁটিস তাই না ওদেরকে? ওসব ছাড়, তোকে কি সুন্দর লাগছে রে বর্ষা, একদম টুকটুকে বউ। বর্ষা ঠোঁট ভরে আসলো। না, চাচি বোধহয় রান্নাঘরে, আমি তো সোজা এখানে এলাম। পুষ্প ফোনের লাইন কেটে বারান্দা থেকে ঘরে এলো। মারিয়ার পেছন থেকে দেখে মুখ দেখানোর জন্য এগিয়ে এলো। গালের এক পাশ দেখতেই বিস্ময় সমেত বলল, মারিয়া? মারিয়া পাশ ফেরে পুষ্পকে দেখে উঠে দাঁড়ায়, হেসে জিজ্ঞেস করে, কেমন আছো? পুষ্প আর চোখে মেঝেতে বসা পিহুর দিকে দেখল। সে তখনও বিমূঢ় হয়ে তাকিয়ে আছে, বিভ্রান্তে ভুগছে। এই মেয়ে এখানে কি করে? পুষ্প কোনো মতে জবাব দিল, ভালো আছি, আপনি কেমন আছেন? আপনি করে বলছো কেন? আমি তো বর্ষার বন্ধু, তুমি করেই বলো। পিউর কপালে বেঁকে এলো। মারিয়া বর্ষা আপুর বন্ধু? তাহলে ধূসরবাই যে বলেছিলেন ওনার বন্ধু, সে মিথ্যে কেন বলেছেন উনি? এরই মধ্যে মারিয়া ডেকে ওঠে, এই পিউ, কি খবর, কেমন আছো? পিউ হুঁশে এলো, ক্ষীণ স্বরে জানালো, ভালো। বর্ষা অবাক হয়ে বলল, জিনিস? হ্যাঁ, আমি তো পিউকে পড়াই, ও আমার ছাত্রী। বর্ষার মাথার উপর দিয়ে গেল সব।
পুষ্প বলল, ঠিক আছে, তোমরা গল্প করো, আমি আসছি। সে তাড়াহুড়া পায়ে বের হয়। পিউ মন স্থির করে বসে থাকে। সে এত অবাক হলো মারিয়াকে দেখে। কই, মারিয়া তো অবাক হয়নি, একটুও না, বরং ভাবভঙ্গি কি স্বাভাবিক। ও কি তবে আগে থেকে জানতো তারা এখানে? ধূসর শার্টের হাতা ফুল করতে করতে দরজা ছেড়ে বের হলো মাত্র, অমনি সামনে পড়লো পুষ্প। দুজন দুজনকে দেখে দাঁড়িয়ে যায়। পুষ্প ব্যস্ত কণ্ঠে বলল, ভাইয়া কোথাও যাচ্ছিলেন? হ্যাঁ, কিছু বলবি? মারিয়া এসেছে। ধূসর ছোট করে বলল। ও। পুষ্প ধীরস্থির কণ্ঠে বলল, পিউটা যদি উল্টোপাল্টা ভাবে? ধূসর হাতটা থেকে চোখ তুলে পরপর আবার নামায়। তোর বোনের কাজই তো একটা। পুষ্প চিন্তিত কণ্ঠে বলল, কি হবে এখন? ধূসর নির্লিপ্ত। আমি আছি, চিন্তা নেই। ধূসর এগোতে নিলেই পুষ্প উদ্বেগ নিয়ে বলল, আজে বাজে কিছু করে বসলে? ধূসর দাঁড়িয়ে যায়, না তাকিয়ে বলে দেয়, থাপড়ে গাল লাল করে দেবো ওর, ভাবিস না। তারপর চলে গেল সোজা। পুষ্প বুক ফুলিয়ে শ্বাস ফেলল বেদনার। বোনের জন্য চিন্তায় মাথা ফেটে যাচ্ছে তার। একদিকে বাচ্চা পিহু, অন্যদিকে বুড়ো হয়েও বাচ্চামো করে ইকবাল। দুটোকে সামলাতে হিমশিম খাওয়ার অবস্থা তার। ধূসর ভাই এত ভ্রুক্ষেপহীন কি করে থাকেন কে জানে। মারিয়া এসেছে নাকি শুনলাম? যেন কে না কে এসেছে। মারি ওনাকে দেখে এগিয়ে গেল, জড়িয়ে ধরে বলল, কেমন আছো চাচি? খুব ভালো আছি। তুই এসেছিস শুনেই কাজ ফেলে ছুটে এলাম। কতদিন পরে দেখলাম তোকে। আল্লাহ, কি শুকিয়ে গিয়েছিস। উফ, আসার পর থেকে তোমার মেয়েও একই কথা বলছে। এবার তুমি রেহাই দাও অন্তত। ময়মনা হাসলেন, জিজ্ঞেস করলেন, আপা কেমন আছে? ভালো। ঢাকা গিয়ে তো ভুলে গিয়েছিস। কি যে বলো, তোমাদের ভোলা সম্ভব? পেছন থেকে বর্ষা বলল, হয়েছে থাক, এ তো আহ্লাদে করছো, কত কিছু বলে আনতে হয়েছে অনেক। আমরা তো আমি কি করব, টিউশন থেকে সহজে ছুটি পাওয়া যায়? এই তো আসার আগেও একটা করে এলাম। শান্তা মুখ কালো করে বলল, মারিয়াপু তো আমাকে চেনেই না। সুপ্তিও তাল মেলায়। হ্যাঁ, এই যে আমরা কতক্ষণ ধরে বসে আছি দেখছো না? মারিয়া মাথায় হাত দিয়ে বলল, সর্বনাশ, কি বলে মেয়েগুলো? তোমরা আমার কত আদরের বলো তো। তবে হ্যাঁ, তোমাদের বোনকে পেয়ে সব ভুলে গেছি। বর্ষা ভেঙচি কাটে, পরপর হেসে ফেলে। পিওর মাথায় চক্কর দিচ্ছে এসব দেখে। তার নানা বাড়ির পুরো গোষ্ঠী মারিয়াকে চেনে, শুধু চেনেই না, এরা তাকে পেয়ে আহ্লাদে গদগদ। সে উঠে বর্ষার কাছে গিয়ে দাঁড়ালো, আস্তে করে জিজ্ঞেস করলো, আপু, মারিয়া আপুকে কিভাবে চেনো তোমরা? একই স্কুলে পড়েছি, কলেজেও 6 থেকে বেস্ট ফ্রেন্ড। ইন্টারমিডিয়েট শেষে রওনাক ভাই ওকে ঢাকায় নিয়ে যায় পাবলিকে ভর্তি করানোর জন্য। তারপর 2 বছর পিউ এক পা পিছিয়ে গেল, রাগে দুঃখে দাঁতে দাঁত চেপে ধরল, চোখ ভিজে উঠল ভীষণ কষ্টে। ধূসর ভাই মিথ্যে বলেছে তার সাথে, মিথ্যে পরিচয় মারিয়াকে এনেছে বাড়িতে কেন? নিশ্চয়ই এর ভেতরে গল্পটা কুৎসিত জঘন্যই তার। পিওর তরুণী মন নেতিবাচক ভাবনায় তলিয়ে যায়, মস্তিষ্ক ডুবে যায় বিশ্রী চেতনায়। ধূসরের প্রতি এক সমুদ্র প্রেম উতলে পড়ে ক্ষোভে। যদি মারিয়ার সাথে কিছু থাকে আড়ালে আবডালে, তবে আজ সারাটা দিন কেন এমন করলো তার সাথে? কেন তার মন নিয়ে খেললো? কেন ছুলো? পিওর গাল বেয়ে জল গড়ায়, চোখ বুজে নিজেকে শক্ত করে। আজ ওই দূরত্ব লোকের মুখোমুখি হবে সে, জানতে চাইবে এসবের মানে কি, কি চায় সে। পিউ হনহনিয়ে ঘর থেকে বাইরে আসে, কয়েক কদম এগোতেই ধূসর সামনে এসে দাঁড়ালো। পিউর চোখ তখন টইটুম্বর, উতলে পড়ছে জল। ধূসরকে দেখতে কটমট করলো, অথচ সে মানুষটার ভাববেগ হলো না। বুকের সাথে হাত বাজ করে দাঁড়ালো, মিটিমিটি হেসে ডান ভ্রু কুচালো। পিউর তাজ্জব হয়, তাকে কাঁদতে দেখেও ধূসর ভাই হাসছেন। রেগে মেগে কিছু বলতে গেলেও ওর আগেই কোথা থেকে ছুটে এলো রুবাইদা বেগম। কথা গিলে ফেললো পিহু। তিনি ছটফটিয়ে বললেন, এই ধূসর, জানিস মারিয়া এসেছে এখানে। ধূসর আরেকবার পিহুর দিকে তাকালো। মেয়েটা সরু নাক লালিত, ক্ষণে ক্ষণে ফুঁসছে আবার। ধূসর ঠোঁট কামড়ে হাসে, মায়ের দিকে তাকায়, বলতে গেল কিছু, তার মধ্যে আবার হুড়মুড়িয়ে হাজির হলেন মিনা বেগম। তিনি উদ্দিক ভয়ে আওড়ালেন, হ্যাঁ রে ধূসর, তুই এখানে? জানিস মারিয়া এসেছে এ বাড়িতে? ও এলো কি করে? ধূসর মৃদু হেসে বলল, আস্তে, এত হাইপার হওয়ার কিছু হয়নি।
মারিয়াদের বাড়িও এখানে। মিনা বেগম ভ্রু গোটালেন। এখানে এখানে কোথায়? আমার বাপের বাড়ি এলাকায়, আর আমি জানি না? কোন বাড়ি তা ঠিক জানি না, তবে সম্ভবত ওর বাবার নাম গফুর হালদার। মিনা বেগম ভ্রু কপালে তুলে বললেন, গফুর হালদার? ওই সরকারি চাকরি করতেন যে? জানি না, আমি ওর ভাইকে চিনি। ওর ভাই রওনাক আমাদের পার্লামেন্টের সদস্য ছিল। রুবাইদা বেগম কৌতূহল নিয়ে বললেন, কিন্তু তুই যে বললি মারিয়া তোর বান্ধবী, ও তো বর্ষার বয়সী। পিউ বিতৃষ্ট হয়ে আরেকবার তাকালো। এসব শুনলেও গা জ্বলছে। ধূসর শান্ত স্বরে বলল, মা, বলতে দাও আমাকে। গত বছর মিছিলে যে গোলাগুলি হয় তাতে আহত হয়েছিল রওনাক, আর হাসপাতালে নেওয়ার আগেই মারা যায়। এদিকে বাবাও নেই। এরপর থেকেই মারিয়াই টুকিটাকি টিউশন করে ওর আর ওর মায়ের খরচটা চালাতো। রওনাকের সূত্রেই ওকে চিনতাম। পার্লামেন্টের সবাই মিলে কয়েকবার গিয়েও ছিলাম ওদের বাড়িতে। রওনাকের দাফন কাজও আমরাই করেছি। ওদের অবস্থা সবাই জানি, তাই ভাবলাম এই দুঃসময় মেয়েটাকে একটু সাহায্য করি। পিউকে পড়িয়ে মাসে 8,000 টাকা পাওয়া, এটাও মেয়েটার জন্য অনেক। সব কিছু ভেবে চিন্তেই ওকে পড়াতে এনেছি। পিউ চমকে তাকালো। রুবাইদা বেগম বললেন, কিন্তু তুই বলে বন্ধু বলতে হলো কেন? সত্যি বললেই তো পারতিস। ধূসর শ্বাস ফেলল, অকপটে বলল, কারণ আমি তো অনেককে চিনি হবে। ওকে ইচ্ছে করেই মিথ্যে বলেছি, কারণ আমি তো অনেককে চিনি। তারা যখন শুনতো মারিয়া আমার পরিচিত একজনের বোন, কোনো কিছুই তাদের মাথায় ঢুকতো না। আর নিজেদের মতো কি কি ভেবে বসতো, গড নোস। মিনা বেগম বললেন, কে ভাবতো এরকম? যে ভাবার সে এখনো ভাবছে। পিউ মাথা নুইয়ে ফেলল, চোরের মতো চেহারা বানালো। প্রবল অপরাধবোধ ফুটে উঠল। কি মারাত্মক ভুলটাই না করতে যাচ্ছিল। ছি, শেষমেশ ধূসর ভাইকে অবিশ্বাস করে বসলি। এই তোর ভালোবাসা পিউ? ছি। আর কোনো প্রশ্ন? রুবাইদা বেগম মিনা বেগম একযোগে দুদিকে মাথা নাড়েন। প্রশ্ন নেই। ধূসর ঠোঁট ফুলিয়ে শ্বাস টানে। পুনরায় অবলোকন করে পিহুকে। সে মাথা আর দুলছে না। ধূসর চলে যেতে রুবাইদা বেগম দীর্ঘশ্বাস ফেলে বলেন, আহারে মারিয়া মেয়েটার কি কষ্ট, অথচ কত হাসি মুখে থাকে, দেখেই বোঝাই যায় না। পিউ সহমত। যা শুনলো তাতে নিজের মনটাও খারাপ। কি গালমন্দটাই না করেছে মেয়েটা এতদিন। ইস, সে আসলেই একটা আহাম্মক। পরপর ধূসরের প্রতি ভালো লাগায় বুক জোড়ালো। মানুষটা কত ভালো, একটা মেয়ের বিপদে সাহায্য করেছে। মিনা বেগম রুবাইদার কথায় মাথা নাড়াতে নাড়াতে মেয়ের দিকে তাকালেন। চোখে গালে জল দেখে আতকে বললেন, কি, তুই কাঁদছিস কেন? পিউ তড়িগড়ি করে চোখ মুছে বলল, কই 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 কি, চোখের জল কেন? রুবাইদা বেগম উতলা হয়ে বললেন, ধূসর বলেছে কিছু? পিউ দুদিকে মাথা নেড়ে বলল, না না, ঠান্ডা লেগেছে। ঠান্ডা লাগলে নাক দিয়ে পানি পড়ে, তোর চোখ দিয়ে পড়ছে? মায়ের তীক্ষ্ণ চোখ। পিউ থতমত খেয়ে বলল, আমার সব কিছু একটু ইউনিক। ঠান্ডা লাগলে চোখ দিয়েও পানি পড়ে, একটু পর কান দিয়েও পড়বে। ওসব তুমি বুঝবে না, এগুলো আধুনিক যুগে হয়। তুমি শেখেলে, সরো দেখি, ভেতরে যাই। পিউ মাকে ঠেলে ঠুলে ফের বর্ষার ঘরে ঢুকে যায়। ভদ্রমহিলা তবদা খেয়ে বললেন, ঠান্ডা লাগারও আবার যুগ আছে?